কোথায়? লিনা ভুরু কুচকালো, ভুরুর কাছে তাকালো নিশিতার দিকে, বলল, এই উনিটা আবার কে? নিশিতা এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আহরাব ভাই। আমাদের তো ভাই জানি, তোরও কি ভাই? তা নয় তো কি? না কিছু না। লিনা নিজের মোবাইল এগিয়ে দিল নিশিতার দিকে, আরবের মোবাইল নাম্বার বের করে দিয়ে বলল, নে কল দিয়ে দেখ উনি কোথায় আছেন। মেকি হাসলো নিশিতা, মোবাইলটা ধরে পাশে রেখে বলল, না থাক। চারদিকে টান টান উত্তেজনা, ভোট গণনা চলছে। টিভির সামনে বসে আছে আশরাফ সাহেব, লামিয়া বেগম, নিশিতা, লিনা আর রিনা। নিশিতার টেনশনে যেন নখ ছোট করে প্রতিযোগিতা নেমেছে। আর মাত্রই একটা কেন্দ্র বাকি আছে, এখনো যদি ভোটে সবাই চেয়ে এগিয়ে আছে আহারাব, তবুও যেন টেনশন কমার নাম গন্ধই নেই। যদিও এর আগেও এই রাজনীতির বিষয় নিয়ে কখনো এত মাতামাতি করেনি নিশিতা। ভোটের দিন টিভির সামনে তো আসেইনি সে, আর আজ টিভির সামনে থেকে নড়েনি এক বিন্দুও। আর মাত্র কিছু ভোট, এত টেনশন যেন আর মাথায় ধরছে না নিশিতার। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, আর সময়ও যেন কাটছেই না, ভোটও যেন শেষ হচ্ছে না। উঠে দাঁড়ালো নিশিতা, একটু হেঁটে এসে আবার বসছে টিভির সামনে। নিশিতার 2 পা এগুতে লাফিয়ে উঠল আশরাফ সাহেব, চিৎকার করে বলল, জিতেছে জিতেছে। থমকে গেল নিশিতা, দৌড়ে এলো টিভির সামনে। টিভিতে ভেসে উঠল আহারাবের মুখখানা। একটু স্বস্তি পেল যেন নিশিতা। আর সারাদিন আহারাবের মুখখানা এই প্রথম দেখল সে। সারাদিন কোথায় ঘাপটি মেরে বসেছিল কে জানে। বিজয়ের পর বের হলো সে, দলের ছেড়ে একের পর এক ফুলের মালা পরিয়ে দিচ্ছে আহারাবের গলায়। আহারাব ঘামান্ত ক্লান্ত চেহারা হাসি মুখে গলায় পরে নিচ্ছে মালাগুলো। আজ তার এত বছর স্বপ্ন পরিশ্রম সার্থক হয়েছে। তার নামের পাশে এমপি ট্যাগ লেগে গেছে, সেও এখন একজন সংসদ সদস্য। এদিকে আশরাফ সাহেবের মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে তার বোনের ছেলে, এবার এমপি নির্বাচন হয়েছে। তার খুশি আর দেখে কে, মিষ্টি হাতে নিয়ে সে কোলে নিয়ে বেরিয়ে পড়েছে। চারদিকে আহারাবের নামে জয়ধ্বনি শোনা যাচ্ছে। টিভিতেও দেখা যাচ্ছে ভীষণ ব্যক্তিগত বন্য আহারাবের অভ্যন্তরা জানাচ্ছে। নিশিতা বসে রইল টিভির সামনে। আহারাবের ঠিক যতটা সময় টিভির পর্দা দেখা গেল, ততক্ষণে সে বসে রইল টিভির সামনে। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই। ব্যস্ত শহর নিস্তব্ধ হয়ে পড়েছে, নেই কোলাহল, নেই যানজট। কালো আধার ছেয়ে গেছে চারদিক। আহারাব কেবলই বেরিয়েছিল পার্টি অফিস থেকে। ভোট জেতা নিয়ে এতক্ষণ বিভিন্ন ঝামেলা ছিল সে। হাত ঘড়িতের দিকে তাকালো একবার, অতঃপর গাড়ির দরজা খুলে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাতে তুলে নিল মোবাইলটা। কল লিস্টে ঘেটে লিনার নাম্বার বের করলো সে। কল লাগালো সেই নাম্বারে। 2 বার রিং হতে নাম্বার না দেখে লিনা ধরলো কলটি, ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। আহারাব কণ্ঠ পেয়ে তড়াক করে লাফিয়ে উঠল লিনা। ঘুম যেন তার চোখ থেকে উড়ে গেছে মুহূর্তে। কণ্ঠ স্বাভাবিক করে বলল, জি ভাইয়া, কিছু বলবেন? ঈশিতা ঘুমিয়েছে কি? হয়তো, এত রাতে তো জেগে থাকার কথা নয়। যা দেখে আয় তো একটু, ঘুমালেও ওকে তুলে মোবাইলটা দিয়ে আয়। আচ্ছা, এখনই যাচ্ছি আমি। লিনা দ্রুত পায়ে হেঁটে এলো নিশিতার রুমের সামনে। বার কয়েক টোকা দিল নিশিতার রুমের দরজা। তার তো কোনো হুঁশই নেই। মোবাইলটা কানের কাছে ধরলো। লিনা বলল, ভাইয়া ঘুমিয়ে আছে বোধ হয়, দরজা খুলছে না। জোরে ধাক্কা দে। লিনা এবার একটু জোরেই ধাক্কা দিল। আবার আশেপাশে তাকিয়ে দেখলো কেউ জেগে গেছে কিনা। নিশিতা ধুলতে ধুলতে দরজা খুলে দিল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এত রাতে কি হয়েছে? এভাবে দরজা ধাক্কাচ্ছ যে? লিনা মোবাইলটা এগিয়ে দিল, বলল, কথা বল। নিশিতা মোবাইলটা হাতে নিতে নিতে জিজ্ঞেস করলো, কে? কথা বলেই দেখ না। নিশিতা ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। জোরে ব্রেক কষল আহারাব। হৃদয়টা যেন প্রচন্ড গতিতে লাফিয়ে উঠছে তার। গাড়ি থামিয়ে সিটের সাথে হেলান দিয়ে বসে সে। নিশিতা ঘুম জড়ানোর কণ্ঠে তাকে ঘায়েল করে ফেলেছে মুহূর্তেই। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আহারাব। মেয়েটার ঘুম জড়ানোর কণ্ঠ তার কাছে কেমন যেন আদুরে আদুরে লাগছে। এই কণ্ঠে যেন মাদকতা মিশে রয়েছে। নিশিতা আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? একটু কেসে গলা পরিষ্কার করে নিল আহারাব, বলল, হ্যালো। কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল নিশিতা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো লিনার দিকে।
সেই উস্কু দৃষ্টিতে তাকিয়েছে নিশিতার দিকে। ভুল শুনছে না তো সে? এত রাতে আহারাব ফোন করবে কেন, তাও এই সময়? আজকের মতো একটা দিনে কান থেকে নামিয়ে মোবাইলটা একবার চেক করলো, দেখলো সে মোবাইলের স্ক্রিন স্পষ্ট আহারাব ভাই। নিশিতা মোবাইলটা আবার কানের কাছে ধরলো, বলল, এত রাতে আপনি? ঘুমিয়েছিলে? ঘুম থেকে তুলে আবার জিজ্ঞেস করছেন ঘুমিয়েছিলাম কিনা? আচ্ছা ঘুমাও তাহলে, রাখছি আমি। কিন্তু আপনি কল কেন? মুখের কথা মুখে রয়ে গেল। এদিকে আহারাব কল কেটে দিয়েছে। নিশিতা কান থেকে মোবাইলটা নামালো, আবার চোখ তাকালো মোবাইলের স্ক্রিনে। যাক বাবা, কিছুতে বললাম না। তাহলে এত রাতে কল কেন দিল? আজব। রিনা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কি বললো আহারাব ভাই? কিছু না। কিছু তো বলেছে, না হয় এত রাতে ঘুম ভাঙিয়ে এত জরুরি তলব? তোমার সামনেই তো কথা বললাম, তুমি নিজেই তো শুনলে। সে তেমন কিছুই বলল না। রিনা মুখ কুচকালো, উত্তর দিল, তাও ঠিক, তবে এত রাতে কল কেন দিল? সেটা তুমি এখন বসে বসে ভাবতে থাকো, আমি ঘুমালাম। লিনা মাথা চুলকে উত্তর দিল। লিনা মুখের উপর আটকে দিল দরজাটা। লিনা একবার তাকালো সেদিকে, অতঃপর ভাবক ভঙ্গিতে চলে গেল নিজের রুমে। নির্জন রাস্তায় গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছে আহারাব। সারাদিন এত ধকলের পর মেয়েটার কণ্ঠস্বর যেন তাকে এনে দিয়েছে একরাশ প্রশান্তি, কাটিয়ে দিয়েছে যেন সারাদিনের ক্লান্তি। বেলা গড়িয়েছে কিছুটা। ব্যস্ত নগরী, ব্যস্ত শহর হয়ে পড়েছে। যানজট কোলাহলের ভরে গেছে চারপাশ। আহারাব সেই সকাল থেকে পার্টি অফিসে বড় বড় নেতাবর্গের সাথে, দলের নেতাকর্মীদের সাথে ব্যস্ত সময় পার করছিল। অবশেষে একটু বিরতি মিলছে তার। সাথে সাথে গাড়ি নামিয়ে বেরিয়ে পড়েছে সে। জিশানকে বলে গাড়িতে মিষ্টি আগে থেকে এনে রেখেছিল। শুধু অপেক্ষা ছিল কখন একটু বিরতি পাওয়া যাবে। বিরতি পাওয়ার সাথে সাথেই ছুটল আশরাফ সাহেবের বাসায়। রান্নাঘরে কাজ করছিল লামিয়া বেগম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বাড়িতে এসে একাই রয়েছে এই মুহূর্তে। আশরাফ সাহেব গিয়েছে অফিসে, রিনা স্কুলে, নিশিতা আর লিনা গিয়েছে কলেজে। কলিং বেলের শব্দ শুনে লামিয়া বেগম হাতে কাজ ফেলে রেখে এগিয়ে গেলে দরজার দিকে। খুলে দিল দরজা। অমনি দেখা দিল মিষ্টি হাতে আহারাবের। ঠোঁটে ঝুলছে তার এক টুকরো হাসি। আহারাবের দেখে খুশি হলো লামিয়া বেগম, বললেন, ভিতরে আয়। আহারাব মিষ্টি প্যাকেট হাতে দিল লামিয়া বেগমে। অতঃপর ভিতরে ঢুকে সোফায় বসলো। এদিকে ওদিকে তাকিয়ে দেখলো একবার। তার অশান্ত চোখ জোড়াও শুধু একজনকে খুঁজছে। সে কোথায়? রুমে আছে নাকি বাইরে কোথাও গেছে? তাছাড়া বাড়িতে আর কাউকে দেখা তো যাচ্ছেই না। আহারাব ডাক দিল লামিয়া বেগমকে, বলল, মামিমা, ওদের কাউকে দেখছি না যে, ওরা কোথায়? ওদের এই সময় বাড়িতে কোথাও পাবি? রিনা স্কুলে আর লীলা কলেজে গেছে। হাত ঘড়ির দিকে তাকালো আহারাব, বিড়বিড় করে বলল, ও শিট, এই সময় তো নিশিতা কলেজে থাকে, আমি ভুলে গেলাম কি করে। আহারাব উঠে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, মামিমা এখন আসি, অনেক কাজ আছে। এই তো এলি, একটু শরবত খেয়ে যা। আজ নয়, অন্যদিন খাবো, আজ কাজ আছে অনেক। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না আলহাব। দ্রুত বেরিয়ে গেল। জিসানকে বসিয়ে দিয়ে গেল নিশিতা কলেজের সামনে। কলেজ ছুটি হতে তাকে খবর দিতে বলেছে। জিসানও ঠাই বসে রইল কলেজের সামনে, আর বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। এখনো কলেজ ছুটি হচ্ছে না কেন? দুপুর গড়িয়ে যাচ্ছে তো। এর মধ্যে বেজে উঠল কলেজের ছুটির ঘন্টা। এক একে বেরিয়ে আসতে লাগলো ছাত্রছাত্রীরা। ওই তো নিশিতাকেও দেখা যাচ্ছে। ধীরে সুস্থে হেঁটে যাচ্ছে সে। জিসান পকেট থেকে মোবাইলটা বের করলো, কল লাগালো আহারাবের কাছে। আহারাব তখন পার্টিতে নেতাকর্মীদের সাথে ছিল। জিসানের কল পেয়ে উঠে একটু সরে গেল সে। কলটা ধরতে উপাস থেকে জিসান বলে উঠল, বস, ভাবি কলেজ থেকে বের হয়েছে, কলেজ ছুটি হয়ে গেছে। অবাক হলো আহারাব, বলল, ভাবিকে? যার জন্য আমাকে এখানে দাঁড় করে রেখেছেন সে। মোবাইলের মধ্যে মৃদু ধমক দিল আহারাব, বলল, এক চড়ে দাঁত ফেলে দেব, ও তোর ভাবি না, ও জাস্ট আমার পরিচিত। মৃদু হাসলো জিসান, বলল, আচ্ছা, আর ভাবি বলবো না। ওকে গাড়িতে করে দিঘির পাড়ে নিয়ে যা, আমি আসছি। যদি না যেতে চায় তাহলে ধরে বেঁধে নিয়ে যা। আচ্ছা। কলটা কেটে জিসান লম্বা লম্বা পা ফেলে এগিয়ে দাঁড়ালো নিশিতার সামনে, বলল, ম্যাম, আসসালামু আলাইকুম। ভরকে গেল নিশিতা। কে এই বান্দা?
হঠাৎ এসে ম্যাম বলছে, আবার সালামও দিচ্ছে। যাই হোক, একজন মুসলিম হয়েও অন্য একজন মুসলিমের সালাম নেওয়া কর্তব্য। নিশিতা ভরকানোর স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বস আপনাকে আমার সাথে যেতে বলেছে। আপনার বসটা আবার কে? এবার নিশিতা ভালো করে তাকালো জিসানের দিকে। একটু পর বলে উঠল, ওয়েট ওয়েট, আপনি সেদিনের সেই ছেলেটা না? আহরাব ভাইয়ের গাড়িতে ছিলেন? মাথা ঝাঁকালো জিসান, মানে সে ছেলেটা। অতঃপর আবার বলল, ম্যাম, স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে। কোথাও যাব না আমি। সরি ম্যাম, আপনি না যেতে চাইলে স্যার আপনাকে ধরে বেঁধে নিয়ে যেতে বলেছে। মানে কি? নিশিতা ভালোভাবে তাকালো চারদিক। রাস্তা এর মধ্যে ফাঁকা হয়ে গেছে, আর এই দুপুর দিকে এই রাস্তায় মানুষজনও বেশি থাকে না। নিশিতা দৌড় দেওয়ার প্রস্তুতি নিল, তবে পারল না। তার আগে জিসান নিশিতার দুহাত বেঁধে গাড়িতে বসিয়ে দিল। নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। নিশিতার হাত দুটো বেঁধে দিয়েছে, কিন্তু মুখ সে তো চলছে সমান তালে। জিসানের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কানে তালা লেগে যাবে। শেষে আর উপায় না পেয়ে নিশিতার মুখে কস্টেপ লাগিয়ে দিল জিসান। যাক, এখন একটু শান্তি। নিশিতার কথা বলতে যাচ্ছে এখনো, তবে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, শুধু অল্প শব্দে শোনা যাচ্ছে। দিঘির পাড়ে পৌঁছানোর মিনিট 10 মধ্যে সেখানে অন্য এক গাড়ি নিয়ে হাজির হলো আহারাব। গাড়ি থামিয়ে জিসানের দিকে এগিয়ে গেল, তারপর বলল, ওই গাড়িটা নিয়ে তুই চলে যা। ওয়েট এ মিনিট, এই শব্দ পাচ্ছি কোথা থেকে? জিসান দাঁড়িয়ে পড়ল। আহারাব গিয়ে খুলল গাড়ির পিছনের দরজা। দরজা খুলতে চোখ ছানা বড়া তার। নিশিতার হাত মুখ বেঁধে ফেলে রেখেছে পিছনের সিটে। নিশিতার নিজের হাত দুটো খোলার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু খুলতে পারছে না কিছুতে। আহারাব চোখ বড় বড় করে তাকালো জিসানের দিকে, বলল, ওকে এভাবে বেঁধে রেখেছিস কেন? বস, আপনি তো বললেন যদি না আসতে চায় তবে ধরে বেঁধে নিয়ে আসতে। জিসানের দিকে তাকিয়ে আহারাব বলল, আমি বলেছি বলেই তুই ওকে বেঁধে আনবি? মেকি হাসলো জিসান, বলল, আপনার কথার অমান্য করছি আমি কখনো? আহারাব দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, না হয় একটু পর আমার হাতে তোর লাশও পড়তে পারে এখানে। ঢোক গিলল জিসান। দ্রুত পায়ে অন্য গাড়িতে উঠে চলে গেল সে। আহারাব বসলো নিশিতার পাশে, দ্রুত খুলে দিল বাঁধন। হাত জোড়া পেয়ে মুখের কস্টেপ নিজেই টেনে তুলে ফেললো নিশিতা। কস্টেপের সাথে কিছুটা পশম উঠল তার, জ্বলছে মুখটা চারপাশ। নিশিতার কটমট করে তাকালো আহারাবের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে আসতে বলেছিলেন, তাই না? ওটা তো কথার কথা বলেছিলাম, কে বুঝেছিল ও সত্যি সত্যি তোমাকে এভাবে বেঁধে নিয়ে আসবে? সরি। রাখুন আপনার সরি, সরুন সামনে থেকে, বাড়ি যাবো আমি। হাত ঘড়ির দিকে তাকালো আহারাব, বলল, এই তো আর কিছুক্ষণ, তারপর আমি পৌঁছে দেব তোমাকে। দরকার নেই, আমিই চলে যেতে পারবো। আহারাবের ইচ্ছে তো করছে এখন এক থাপ্পড়ে জিসানের দাঁতগুলো সব ফেলে দিতে। এমনি এই মেয়ে তার সামনে সবসময় রণচণ্ডী রূপ ধারণ করে থাকে, তার উপরে জিসানের বাচ্চা আরো রণচণ্ডী বানিয়ে দিয়ে চলে গেছে। আজ জিসানের দফা রফা করে দিবে আহারাব। না, আজ ফিরেই ওর একটা ক্লাস নিতে হচ্ছে। নিশিতা আবার বলে উঠল, সরুন তো, আমি বাড়ি যাব। আহারাব নিশিতার দিকে তাকিয়ে বলল, গাড়ির বাইরে এক পা দিয়ে দেখো তো, ঠ্যাং ভেঙে রেখে দিব। এসব কথার মানে কি? আর তাছাড়া আপনিও বা আমাকে এখানে ধরে বেঁধে নিয়ে এসেছেন কেন? গাড়ির সিটের সাথে গায়ে দিল আহারাব, চোখ বন্ধ করে বলল, আর একটা কথা বলবে না। 10 মিনিট আমি একটু বিশ্রাম নেব। কাল থেকে একদণ্ড বসার সুযোগও পাইনি আমি। তো নিন বিশ্রাম, কে বারণ করেছে আপনাকে? আমাকে কেন আটকে রেখেছেন এখানে? আমার বিশ্রাম আর শান্তির জন্য তোমাকে প্রয়োজন। আপনি বিশ্রাম নেবেন, সেখানে আমাকে কেন প্রয়োজন? আজব তো। চোখ খুললো আহারাব, শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, সে তুমি বুঝবে না, বোঝার বয়স হয়নি তোমার। তাচ্ছিল্যে হাসি হাসলো নিশিতা, বলল, বুঝলেন এমপি সাহেব, থাকতে মূল্য দিতে শিখুন। হারিয়ে গেলে হাজার মূল্য দিলেও কাজ হবে কি? নিশিতার এমন হেয়ালিপূর্ণ কথা মাথায় ঢুকে না আহারাবের। আর তাছাড়া যেটা হচ্ছে সবটা এখনো তার অজ্ঞাত। চোখ কুচকলো আহারাব, বলল, বুঝলাম না তোমার কথার মানে। বুঝবেন না আপনি, বয়স বাড়লেও এই কথা বোঝার মতো বুঝশক্তি হয়নি আপনার। তুমি তো দেখছি ভালোই কথা ফেরত দিতে পারো। শুধু তো কথাই ফেরত দিচ্ছি, যখন কর্ম ফেরত দেওয়া শুরু করব তখন আপনি ভেঙে কুড়িয়ে যাবেন। এত হেয়ালি না করে যা বলার সরাসরি বলো। দীর্ঘশ্বাস ফেললো নিশিতা, তারপর বলল, কিছু না,
বিশ্রাম নিন আপনি। আরব আর কিছু জিজ্ঞেস করলো না। এই মেয়েকে আর কিছু জিজ্ঞেস করে লাভ আছে কি? যতই জিজ্ঞেস করুক এই মেয়ে সবসময় উল্টা উত্তর দিবে। আরব নিজেও ভেবে পায় না সে এই মেয়ের মাঝে কি এমন পেয়েছে যার জন্য এই রণচণ্ডীর মেয়ের কাছে তার বারবার ছুটে আসতে হয়। আর ভাবল না আহারাব। ক্লান্ত লাগছে ভীষণ। গাড়ি সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো সে। রাতে ঘুটঘুট অন্ধকার ছেয়ে গেছে চারপাশ। পুরো শহর নিস্তব্ধ নীরব। হয়তো ঘুমের দেশে পাড়ি দিয়েছে সবাই। শুধু ঘুম নেই নিশিতার দু চোখে। বালির খাঁচাটাও সামনে নিয়ে বসে আছে নিশিতা। খাঁচার মেঝেতে ঠোঁট দিয়ে টুকুর খাচ্ছে বালি। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা। মৃদুস্বরে বলল, জানিস বালি, সে ধীরে ধীরে আমার মায়ায় আবদ্ধ হয়ে পড়ছে। বালি বুঝল না কিছু, শুধু তার ঝাঁঝালো কণ্ঠে বলল, মায়া, মায়া। মৃদু হাসল নিশিতা। আবার বলল, সত্যি মায়া, সবই মায়া। বালিশের মাথা রেখে শুয়ে পড়ল নিশিতা। এক দৃষ্টিতে চেয়ে রয়েছে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে। তার চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। ভোরের আলো ফুটেছে চারদিকে। রাতের নীরব শহর ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। নিশিতা কলেজের জন্য তৈরি হচ্ছে নিচে নামলো। সকাল 7টার দিকে প্রাইভেট থেকে রোজে খেয়ে বেরিয়ে পড়বে সে। রিনা আর রিনা এখনো উঠেনি বোধ হয়। আশরাফ সাহেব ডাইনিং রুমে সোফায় বসে কাগজে পড়ছে। লামিয়া বেগম কতক্ষণ ডাইনিংয়ে আর কতক্ষণ রান্নাঘরে ছুটছে। নিশিতা কলেজের ব্যাগটা পাশে রেখে ডাইনিং টেবিলে একটা চেয়ারে টেনে বসে পড়লো। সামনে সাজানো প্লেটের হাতে নেবে তখনই লামিয়া বেগম এলো রান্নাঘরে। নিশার দিকে তাকিয়ে বলল, আজ আর তোর কলেজে যেতে হবে না। নিশিতা প্লেটটা নিজের সামনে নিল। একটা রুটি ছিটতে ছিটতে বলল, কেন? আহারাদের বাড়িতে যাব। নির্বাচনে জেতার পর আমরা একবারও যাইনি দেখা করতে। আহারাবের মা রোজ কল করে যেতে বলে আমাদের। আমি যাবো না, তোমরা যাও। সে কি কথা, তুই বাড়িতে একা কিভাবে থাকবি? রাতে হয়তো আজ আমাদের আসা হবে না। থাকতে পারবো আমি। লামিয়া বেগম হাত রাখলেন নিশিতার মাথায়, বললেন, আমি জানি মা, তুই কেন যেতে চাচ্ছিস না। অতীত নিয়ে আর কতদিন পড়ে থাকবি? জীবনের একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যা সব। হুম। জিসানকে আজও কলেজের সামনে বসিয়ে রেখেছে আহারাব। জিসান পুরো কলেজে খুঁজলো তন্ন তন্ন করে, কোথাও পেল না নিশিতাকে। তার কোনো বান্ধবীরও চিনে না জিসান, যে জিজ্ঞেস করবে নিশিতার ব্যাপারে। ছুটির পরও দেখা পেল না নিশিতা। অতঃপর কল করলো আহারাবকে। আহারাব বসা ছিল তার অফিসের রুমে। অনেকটা অপেক্ষা করছিল জিসানের ফোন কলের। নিশিতা কলেজের ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। জিসানের কল পাওয়ার সাথে সাথে কলটা রিসিভ করলো আহারাব। মোবাইলটা কানের কাছে ধরে বলল, হ্যালো। বস, আজ ভাবির থুরি ম্যাম কলেজে আসেনি। কপালে ভাঁজ পড়ল আহারাবের। সে যতদূর জানে নিশিতা কলেজের ফাঁকি দেওয়ার মেয়ে নয়। তাহলে আজ কেন কলেজে আসেনি? কোনো সমস্যা হলো না তো? আহারাবের মনের ভিতরে আনচান করছে। এদিকেও অফিসও কাজ শেষ নয়। কেবল নতুন নতুন এমপি পদে বসেছে সে। সবকিছু গুছিয়ে নিতেও তো সময় লাগবে একটু। চাইলেও অফিসের থেকে আজ তাড়াতাড়ি বের হতে পারছে না সে। অফিসে সব কাজ শেষ করতে করতে রাত 10টা ছাড়িয়ে। অফিস থেকে বেরিয়ে ক্লান্ত শরীর নিয়ে ছুটল আশরাফ সাহেবের বাসায়। মেয়েটার খবর না নিলেই নয়। আবার অসুস্থ নয় তো। দ্রুত গাড়ি চালিয়ে আশরাফ সাহেবের বাড়ির সামনে এসে গাড়ি থামলো আহারাব। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে দাঁড়ালো বাড়ির গেটের সামনে। গেটে বিশাল আকারে একটা তালা ঝোলানো। আহারাবের চিন্তায় কিছুটা বেড়ে গেল। বাড়ির সবাই গেল কই? পকেট থেকে মোবাইলটা বের করে কল লাগালো লিনাকে। একবার, দুবার, তিনবার, পরপর 4বার কল দিল লিনার ফোনে। কল ধরল না কেউ। কোথায় গেল এরা? আর লিনাও বা কলটা ধরছে না কেন? কোনো বিপদ আপদ হলো না তো আবার? হাতের মোবাইলটা পকেটে রেখে গাড়ি বসলো আহারাব। মাথায় এক রাশ চিন্তা নিয়ে স্টার্ট দিল সে গাড়িতেই। বাড়িতে ফিরবে এখন। বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞেস করবে, দেখা যাক সে কিছু জানে কিনা। বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 11:30 বেজে গেছে। গাড়িটা পার্ক করে বাড়িতে ঢুকলো আহারাব। গায়ে জড়ানো হালকা নীলরঙা পাঞ্জাবিটা বোতামগুলো খুলে দিল সব। খোলা বোতাম থেকে উকি দিচ্ছে আহারাবের লোমস্য পূর্ণ শ্যামরাঙ্গা বুকটা।
হাত ঘড়ির দিকে একবার তাকে সে পা বাড়ালো মায়ের রুমের উদ্দেশ্যে। তখনই কানে এসে বাড়ি খেলো হাসাহাসি শব্দ। আহরাবের রুমে থেকে আসছে এ শব্দ। মেহেরাবের রুম থেকে আসছে এ শব্দ। ভুরু কুচকালো আহরাব। মায়ের রুমে যাওয়া বাদ দিয়ে সে হাঁটা ধরলো মেহেরাবের রুমের দিকে। মেহেরাবের রুমের সামনে যেতে চমকে গেল সে। রুমের ভিতরে বেশ আনন্দে আড্ডা দিচ্ছে লিনা, রিনা, নিশিতা, মেহেরাব আর মাহবুব। রুমের দরজা খোলা থাকায় ভিতরে কে কি আছে দেখা সমস্যা হয়নি আহরাবের। তবে তারা তাদের আড্ডায় এতটাই মগ্ন যে আহরাবের খেয়ালে করেনি এখনো। আহরাব যেন রাগে ফেটে যাচ্ছে এই মুহূর্তে। এই মেয়ের খোঁজ না পেয়ে এত দূরে টেনশন করলো সে। আর সে কিনা তার বাড়ি এসে বসে আছে, তার উপর আড্ডাও দিচ্ছে। আর এলিনা কতবার কল করলো তাকে, সে কিনা আড্ডায় এত ব্যস্ত যে কল রিসিভ করার সময় পায়নি। শুধু এতটা দূর করলো তাকে। আহরাব রাগে ফোঁস করতে করতে রুমের ভিতর পা বাড়াতে থমকে গেল একটা কথা শুনে। মাহবুব নিশিতাকে জিজ্ঞেস করলো, তোমার বিয়ে ভেঙে যাওয়ার পর আর প্রেম করনি কারোর সাথে? কাউকে ভালো লাগেনি? কথাটা শুনে যেন পা জোড়া থমকে গেল আহরাবের। কলিজাটা ছ্যাঁক করে উঠল। নিশিতার এর আগে বিয়ে ভেঙেছিল। কে সে ব্যক্তি? কার সাথে নিশিতার বিয়ে হওয়ার কথা ছিল? আচ্ছা, নিশিতা কি তাকে ভালোবাসতো? না হয় মাহবুব কেন এমন প্রশ্ন করবে তাকে? বুকের মধ্যে যেন আগুন জ্বলছে তার। আবার নিশিতার উত্তর শোনার জন্য উতলা হচ্ছে হৃদয়। নিশিতা কি উত্তর দেবে? তার জীবনে কি কেউ আছে? ভালো লাগে কাউকে? টেনশনে আহরাবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। উৎসুক হয়ে তাকিয়ে আছে নিশিতার দিকে। নিশিতা কিছু বলার আগে লিনা বলে উঠল, ওর আর কাউকে ভালো লাগবে কি? এই হাদারাম তো কোনো ছেলের সাথে মিশেই না। তবে হ্যাঁ, সে কিন্তু এখন নিশিতার প্রেমে একদম হাবু আর ডুবু খাচ্ছে। অবাক হলো সবাই। মেহেরাব আর মাহবুব চোখ দুটো বড় বড় করে এক অপরের দিকে চাওয়াচাই করছে। কি বলছিস? তাহলে আর বলছি কি, আর কিছু বলতে পারলো না লিনা। তার আগে রিনা উঠে বলল, আরে আহরাব ভাই, চমকে উঠল সবাই। দরজার দিকে তাকিয়ে ভরকে গেল তারা। আহরাব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে দরজার সামনে। মেহেরাব আমতা করে বলল, ভাই তুমি এখানে কখন এলে? এই তো মাত্রই এলাম। কি বলছিলি তোরা? ঢোক গিলল লিনা, বলল, কই কিছু না তো। কিছু না হলে তোকে কয়টা কল করেছি, ধরিসনি কেন? জলপূর্বক হাসলো লিনা, বলল, তাই আমি দেখিনি, মোবাইলটা সাইলেন্ট করা ছিল। মামা কি মোবাইল সাইলেন্ট করে রাখতে তোকে মোবাইল কিনে দিয়েছে? লিনা ডানে বামে মাথা চাকালো, বলল, না। ধমক দিল আহরাব, বলল, কয়টা বেজেছে সে খেয়াল আছে? যা সব কয়টা নিজেদের রুমে গিয়ে ঘুমা। আহরাব কথাটি বলে ঘুরে গেল। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, মিস নিশিতা, রুমে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। চমকে গেল মেহেরাব আর মাহবুব। গোল চোখে তারা তাকিয়ে আছে ভাইয়ের চলে যাওয়ার পানে। তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে কি তাদের ভাই সিঙ্গেল থেকে ডাবল হতে যাচ্ছে? ভাঙতে যাচ্ছে চিরকুমার ব্রত। লিনা নিজের ওড়না কোনো নাড়তে বলল, দেখেছো আমি কি বলেছিলাম? তাদের দুপক্ষের মাঝে এসে দাঁড়ালো নিশিতা। কাট কণ্ঠে বলল, তোমরা যা ভাবছো তেমন কিছুই না। আর তাছাড়া যে আমাকে একবার প্রত্যাখ্যান করেছে তার সাথে আর কোনো কিছুই সম্ভব নয় কোনোদিন। আশাহত হলো লিনা। মেহেরাব আর মাহবুব নিজের মুখে একে অপরের দিকে তাকালো। ততক্ষণে রুম থেকে বেরিয়ে গেছে নিশিতা। গুটি পায়ে এগিয়ে চলছে আহরাবের রুমের দিকে। একটু পরে পৌঁছালো আহরাবের রুমের সামনে। দরজাটা চাপানো। হয়তো নিশিতার জন্য দরজা খুলে রেখেছে সে। তবে ভিতরে যেতে নিশিতার ইতস্ত লাগলো খুব। সে এক পা সামনে দিয়ে তো এক পা পিছনে দিচ্ছে। এরই মধ্যে হঠাৎ লিনা কোত্থেকে এসে নিশিতা ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দিয়েছে। আহরাবের রুমে বাহির থেকে আবার দরজা টেনে রেখেছে যাতে রুম থেকে বের হতে না পারে নিশিতা। সাথে তার মেহেরাব আর মাহবুবও রয়েছে। তবে পুরোপুরি দরজাটা আটকায়নি তারা। তাহলে ভিতরে কি হচ্ছে উকি দিয়ে দেখবে কিভাবে? তাদের দরজা টানাটানির ভিতরে টুক করে দরজা ভিতর থেকে আটকে দিল আহরাব। ভরকে গেল নিশিতা। আমতা করে বলল, এ কি, আপনি দরজা আটকালেন কেন? আহরাব এক পা করে ধীরে এগিয়ে যেতে লাগলো নিশিতার দিকে। ঢোক গিল নিশিতা। এই লোকের উদ্দেশ্যে কি এভাবে এত রোমান্টিকভাবে তার দিকে এগোচ্ছে কেন? এভাবে নিশিতা সিনেমা নায়িকার দিকে এগিয়ে যেতে এভাবে নিশিতা সিনেমার নায়িকার দিকে এগিয়ে যেতে দেখেছে। তারপর ছিছি ভয়ে নিশিতা পিছিয়ে গেল 2 কদম।
আহারাব একটু একটু করে চলে এসেছে নিশিতার কাছে। নিশিতা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কায়। হঠাৎ আহারাব তার গায়ে ঘমান্ত পাঞ্জাবিটা খুলে ফেলল। নিশিতা এক চোখ একটু খুলে দেখল তো সে ভয় পেয়ে গেল আবারও। কলিজা যেন তার শুকিয়ে আসছে। কি হতে চলেছে তার সাথে? আহারাব তার হাত ধরল। নিশিতার হাত আস্তে আস্তে উপরে তুলে সেই হাতে ধরে দিল পাঞ্জাবিটা। বলল, এটা ধুয়ে দাও এখনই। কি বিশ্রী ঘামের গন্ধ বেরোচ্ছে। তড়াক করে চুপ করল নিশিতা। আহারাবের কথা শুনে যেন হা হয়ে গেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি বলল আহারাব? পাঞ্জাবি ধুয়ে দিতে? আর সে কিনা কত কিছু ভেবেছিল। নিশিতা একবার হাতে ধরে রাখা পাঞ্জাবিটার দিকে তাকালো, আবার একবার আহারাবের মুখের দিকে তাকালো। আহারাব নিজের মাথার চুলগুলো পিছনে ঠেলতে ঠেলতে বলল, হলো ওভাবে আমার মুখের দিকে কি দেখছো? পাঞ্জাবিটা ধুয়ে দাও। নিশিতা হাতে রাখা পাঞ্জাবিটা ছুঁড়ে ফেললো বিছানার উপর। বলল, পারবো না আমি। তাহলে আজ আর এই রুম থেকে বের হতেও পারবে না তুমি। মানে কি? দেখুন, আমি আপনার বিয়ে করা বউ নই যে আপনার সব কথা আমার শুনতে হবে। ঠিক আছে, তবে আজ তুমি এই রুম থেকে বের হতে পারবে না। দেখুন, আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন। আমি এখনই এই রুমের বাইরে যাব, দেখি কে আমাকে আটকায়। নিশিতা রুম থেকে বের হতে উদ্যত হলো। 2 কদম সামনে এগোতেই পিছন থেকে হাত টেনে ধরল আহারাব। পিছনে ফিরে তাকালো নিশিতা। চোখ পড়ল আহারাবের শ্যামবর্ণা লোমস্য বুকের উপর। একটা সাদা সেন্টু গেঞ্জি গায়ে জড়ানো শুধু। পাঞ্জাবি নিচে পড়া ছিল গেঞ্জিটা। এতক্ষণ রাগ বিস্ময় খেলা করেনি সে। চোখ ফিরে নিল নিশিতা। বলল, আহারাব, এভাবে একটা মেয়ের সামনে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন? লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? নিজের দিকে তাকালো একবার, তারপর ভাবলেশীনভাবে বলল, লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। যাই হোক, আমার পাঞ্জাবিটা ধুয়ে দিবে নাকি এই রুমেই আজ রাতটা থেকে যাবে? কি সিদ্ধান্ত নিলে? নিশিতা কটমট তাকালো আহারাবের দিকে। অতঃপর বিছানার উপর ছুঁড়ে ফেললো পাঞ্জাবিটা, নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় মিনিট 10 পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নিশিতা। আহারাবে পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে আছে। সেন্টু গেঞ্জি ছেড়ে শরীরে একটা টি শার্ট জড়িয়েছে সে। নিশিতা চিবিয়ে চিবিয়ে বলল, এটা কি করব? আহারাব তাকালো নিশিতার হাতের দিকে। বলল, বারান্দায় শুকাতে দিয়ে তোমার রুমে চলে যাও। নিশিতার আগে ফুসফুস করতে করতে বারান্দায় গেল। পাঞ্জাবিটা মেলে দিয়ে হনহন করে চলে গেল দরজার কাছে। ধাপ করে দরজা খুলে গেল। অমনি ভিতর হুড়মুড়িয়ে খেয়ে পড়ল মেহেরাব, মাহবুব, রিনা। তারা এতক্ষণ দরজার না কান পেতেছিল ভিতরে কি হচ্ছে শোনার জন্য। আহারাব চোখ গরম করে তাকাতে উঠে দৌড় দিল সবাই। নিশিতা একবার অগ্নিদৃষ্টিতে তাকালো আহারাবের দিকে, তারপর গটগট করে চলে গেল নিজের রুমে। রাত পেরিয়ে ভোর হয়েছে। নতুন দিনে নতুন সময় নিয়ে হাজির হয়েছে সূর্যটা। বেলা গড়িয়ে যাচ্ছে নিজের মতো করে। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। আহারাব এলো আজ সবার সাথে একসাথে সকালে নাস্তা করে নিজের কাজে বের হবে। ডাইনিংয়ে চেয়ারে টেনে বসতে বসতে আহারাব চোখ বুলালো সম্পূর্ণ টেবিলে। নিশিতা কোথায়? নিশিতাকে দেখতে পাচ্ছে না কেন? সে কি উঠেনি এখনো ঘুম থেকে? নীনা বুঝতে পারলো বিষয়টা। কেসে গলাটা একটু পরিষ্কার করে মেহেরাবের দিকে তাকিয়ে বলল, জানো মেহরাব ভাইয়া, নিশিতা চলে গেছে। মেহেরাব রুটি তরকারি মুখে দিতে দিতে বলল, জানি তো, কতবার করে বললাম থেকে যেতে, কিন্তু সে থাকবেই না। তার কলেজ আছে, প্রাইভেট আছে, শেষে মামার সাথেই চলে গেল। ও এমনই ভীষণ পড়ুয়া। পাশে বসে রাগে ফুসফুস করছে আহারাব। রুটি ছিঁড়ে ছিঁড়ে শুধু প্লেটে রাখছে, মুখে দিচ্ছে না একটু। মেয়েটা ওর বাড়ি এসে সকাল সকাল ওর কাছে না বলেই চলে গেল। দাঁড়িয়ে পড়লো আহারাব। বলল, কাজ আছে জরুরি, এখনই না গেলেই নয়, দরকার হয় বাইরে খেয়ে নিব। কথাটা বলে আর এক তন্ত দাঁড়ালো না আহারাব, বেরিয়ে পড়ল সে। আজ আর কলেজে ছুটির জন্য অপেক্ষা করলো না আহারাব। জিসানকে দিয়ে কলেজের ভিতর থেকে ডেকে আনলো নিশিতাকে। ক্লাস চলছিল তখন তার। জিসান নিশিতার মামার নাম করে নিয়ে এলো তাকে। নিশিতাও আজ আর বাঘ দুর্দান্ত জড়ায়নি। সে জানে জিসানে আহারাবে পাঠিয়েছে। আহারাব যখন একবার তাকে নিয়ে যেতে বলেছে তখন নিয়ে ছাড়বে। শুধু শুধু ঝামেলা করে লাভ আছে কি? উল্টো মানুষের সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তাকে। নিশিতা কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে হেঁটে এলো আহারাবের গাড়ির কাছে। গাড়ির কাছাকাছি আসতে খুলে গেল দরজাটা। নিঃশব্দে গাড়িতে উঠে বসলো সে। কাঁধের ব্যাগটা ফুলের উপর রাখলো। আস্তে করে গাড়ির দরজাটা আটকে দিল সে। অতঃপর শান্ত দৃষ্টিতে তাকালো আহারাবের দিকে। আহারাব চোখ বন্ধ করে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। নিশিতা শান্ত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? ডেকেছেন কেন?
গাড়ির সামনে ড্রাইভিং সিটে কেবলই বসেছে জিসান। আহারাব তাকে হুকুম দিয়ে বলল। গাড়িটা একটা নির্জন রাস্তায় নিয়ে যা। জিসান তাই করলো। আহারাবের হুকুম মতো এক জনমানবিহীন নির্জন রাস্তায় নিয়ে এলো গাড়িটা, যেখানে রাস্তায় দুই পাশে শুধু সোনালি ফসল ভরা ছায়া ঘেরা রাস্তাটা। দূর দূরান্তে কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। শহরের বাইরে হয়তো জায়গাটা। আহারাব জিসানকে আবার আদেশ দিয়ে বলল। গাড়ির বাইরে যা, ঘুরে আয় চারপাশটা। আচ্ছা বস। জিসান নেমে পড়লো গাড়ি থেকে। আহারাব এবার ফিরে তাকালো নিশিতার দিকে। এতক্ষণে একবারও নিশিতার দিকে তাকায়নি, পুরো রাস্তায় ছিল চোখ বন্ধ করে। আহারাব বেশ শান্ত কণ্ঠে বলল। কখন এসেছো? কোথা থেকে? আমার বাসা থেকে। আমার কাছে কেন বলে আসনি? হ্যাঁ, সব কথা কি আপনাকে বলতে হবে? আহারাব যেন এবার রেগে ফেটে পড়ছে। এতক্ষণ অনেক কষ্ট ডাক্তার নিয়ন্ত্রণ করেছিল সে, তার মধ্যে এই মেয়ের এমন তেরা বেঁকা উত্তর। আহারাব নিশিতার হাত চেপে ধরলো, এক ঝটকায় নিজের কাছে নিয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল। হ্যাঁ বলতে হবে, তোমার সব কথা এই আমাকে বলতে হবে। মৃদু হাসলো নিশিতা, বলল। কেন বলবো? কে হন আপনি আমার? নিশিতার হাতটা ছেড়ে দিল আহারাব। সত্যি তো সে কি হয় নিশিতা? কেন তার এই অধিকার বোধ নিশিতার উপর? কেন তাকে এত এক দ্বন্দ্ব না দেখলে ভালো লাগে না কিছুই? এই মেয়েটার জ্বালাতেও এক ধরনের শান্তি পায় সে। কেন এমন হয়? কে এই মেয়েটার কাছে আসলে তার প্রশান্তি মিলে? কেন এই মেয়েটার কাছে আসলে তার প্রশান্তি মিলে? কেন কেন কেন? ঠোঁট বাকি হাসলো নিশিতা, বলল। হাঁটুর বয়সে মেয়েকে বিয়ে করবেন না বলে 1.5 বছর আগে মেয়েকে না দেখেই বিয়ে ভেঙেছিলেন। এখন তেমনই এক হাঁটুর বয়সী মেয়ের জন্য এত উতলা হওয়া কি আপনাকে মানায় এমপি সাহেব? মানায় না, একদম মানায় না। অবাক হলো আহারাব। এসব কথা নিশিতাকে কে বলেছে? সে কিভাবে জানলো এসব কথা? আহারাব দাঁতে দাঁত চেপে বলল। এইসব কথা তোমাকে মেহেরাব আর মাহবুব বলেছেন তাই না? দাঁড়াও, আজ বাসায় যাই, ওদের দেখাচ্ছি মজা। কেউ বলেনি আমাকে। তবে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না এমপি সাহেব। আমার বয়সটা কি খুব বেশি? 18ই হয়নি এখনো, আর আপনার বয়স 32। তবে কেন এই হাঁটুর বয়সী মেয়ের জন্য এমন 16-17 বছরের কিশোরদের মতো আচরণ করছেন? মোটেই আমি তেমন কিছু করছি না। সেটা ভেবে দেখার দায়িত্ব না হয় আমি আপনাকেই দিলাম। নিশিতা হেলান দিয়ে বসলো শীতের সাথে, অতপর শান্ত দৃষ্টিতে তাকালো আহারাবের দিকে। আহারাবও তাকিয়ে আছে তার দিকে। চোখাচোখি হয়ে গেলে দুজনেই, তবে চোখ সরে নিল না কেউ। তাকিয়ে রইল একে অপরের দিকে। মিনিট খানিক পর আহারাব বলে উঠল। বয়সের তুলনায় বড় হয়ে গেছো তুমি। কি করবো এমপি সাহেব, কিছু কিছু অভিজ্ঞতা মানুষকে বড় হতে বাধ্য করে। আহারাব আর বলল না কিছুই, বলতে ইচ্ছে করছে না তার। নিশিতার প্রতিটি কথা কেমন বিষাদময় বিষাক্ত পরিবেশ সৃষ্টি করছে, যে পরিবেশে কাল বৈশাখীর মতো আঘাত আনছে তার হৃদয়ে। সে তো এই বিষাক্ত বিষাদময়তা চায়নি। তাই চুপ করে বেশিক্ষণ বসে রইল নিশিতার পাশে। তারপর ডাকলো জিসানকে। তাদের ফিরে নিয়ে যেতে বলল নিজ নিজ স্থানে। পরের দিন সকাল গড়িয়েছে। সূর্যটা ধীরে ধীরে মাথার উপর আসতে শুরু করেছে। আজ সূর্য তেজ ছাড়লো, বাতাস হয়েছে কিছুটা, পরিবেশটাও ঠান্ডা, গরম লাগছে না তেমন। আহারাব বসে আছে তার অফিস রুমে। আজ যে যায়নি নিশিতার কাছে, জিসানও পাঠায়নি নিশিতার কলেজের সামনে। কেন পাঠাবে সে জিসানকে? কেন যাবে সে নিশিতার কাছে? কি হয় নিশিতা তার? কিছুই না। হাতের বয়সী একটা মেয়ে, তার সাথে কেন কোনো দিন কিছুই সম্ভব নয়। আহারাবের রুচিবোধ এতটা নিচে নামে নিজে 18 পড়ুয়ানি এমন একটা মেয়ের প্রেমে মজবে সেই। তাছাড়া ওই মেয়ের সামনে গেলে মেয়েটা সবসময় অপমানমূলক কথা বলে আহারাবকে। এত অহংকার যখন তার, তখন সে তার অহংকার নিয়ে থাকুক। আহারাব আর কিছুতেই যাবে না তার কাছে, কিছুতেই না। আহারাবের ভাবনার মধ্যে টেবিলের উপর মোবাইল ঝনকার তুলে বেজে উঠল। আহারাব হাতে নিল মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠল জিসান নামটা। আহারাব রিসিভ করলো কলটা। কানে কাছে ধরতে উপাস থেকে শোনা গেল জিসানের কণ্ঠস্বর। সে বলল। বস, ভাবি, থুরি, ম্যামকে দেখলাম একটা ছেলের সাথে ফুলের দোকানে ঢুকতে। দাঁড়িয়ে গেল আহারাব, বলল। ছেলে? কোন ছেলে? জানি না আমি, ম্যামের পরিচিত হয়তো। হেসে হেসে কথা বলতে বলতে আমার সামনে থেকে দোকানে ঢুকলো। তুই ওখানে থাক, আমি আসছি। আহারাব আর এক সেকেন্ডও ব্যয় করলো না। রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল সে। তার সামনে আসলে যত চ্যাচাং চ্যাচাং কথা, আর অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। রাগে শরীর রিরি করছে আহারাবের। আহারাবের তাড়াহুড়া করে মাস্কটা পরে ঢুকলো
ফুলের দোকানে। সত্যি এখানে নিশিতা একটা ছেলের সাথে দোকানে এসেছে। সত্যি এখানে নিশিতা একটা ছেলের সাথে দোকানে এসেছে, একসাথে ফুল কিনছে তারা। ছেলেটা হঠাৎ একটা ফুল এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, এই ফুলটা তোমার খোপায় দারুণ মানাবে নিশিতা। নিশিতা হাত বাড়ালো ফুলটি নেওয়ার জন্য, কিন্তু নিতে পারল না। তার আগে ছেলেটা হাত থেকে ছো মেরে ফুলটা নিল আহরাব। নিশিতা ভুরু কুচকে তাকালো আহরাবের দিকে। আহরাবকে এই সময় এখানে দেখে অবাক হয়েছে কিছুটা। ফিরে তাকালো ছেলেটার দিকে, মিষ্টি করে হেসে এক ঝুড়ি ফুলে এগিয়ে দিল, বলল, তুমি এই ছুরিটি নিয়ে কলেজে চলে যাও, আমি আসছি। ছেলেটি মাথা নাড়ালো, বলল, তুমি তাড়াতাড়ি এসো, যত সব। সমস্যা কি আপনার? এখানে কি করছেন আপনি? এমপি হয়েছেন কি জনগণের সেবা করতে, নাকি আমার পেছন পেছনে পড়ে থাকতে? কি জনগণের বাইরে? তোমার সেবা করা, তোমার সুবিধা অসুবিধা দেখাও তো আমার কর্তব্য। আপনার আমার সেবা করার প্রয়োজন নেই, আমার সেবা করার মানুষের অভাব নেই। ছেলেটি চলে গেল। আহরাব মুখ ভেঙে বলল, চোখ মুখ শক্ত করে নিল। আহরাব বলল, কে সেবা করবে তোমার? ওই ছেলেটা? হতবাক হলো নিশিতা। এর মধ্যে আবার ওই ছেলেটা এলো কোথা থেকে? নিশিতা শান্ত কণ্ঠে বলল, আপনার মনে হচ্ছে না এবার আপনি একটু বেশিই করছেন? না, মনে হচ্ছে না। তপ্ত নিঃশ্বাস ছাড়লো নিশিতা। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, কলেজ যেতে হবে। কলেজে যাও, ঠিক আছে। ছেলেদের সাথে হেসে হেসে এত কথা কিসের? সেই কৈফত আমি অবশ্যই আপনাকে দেব না। নিশিতা দাঁড়ালো না আর সেখানে। এবার সত্যি তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। কলেজে কাল প্রোগ্রাম আছে, সেখানে ফুল লাগবে অনেক। তাই সে শিক্ষকের আদেশে ক্লাসমেট একটা ছেলের সাথে ফুল দোকানে এসেছিল। আর এখানে এসে আহরাবের সাথে দেখা। নিশিতা লম্বা লম্বা পা ফেলে চলে গেল কলেজের দিকে। এদিকে আহরাব রাগের জন্য ফেটে পড়ছে। কি বলে গেল মেয়েটা? তার কৈফত দিবে না তো তাহলে কাকে দিবে? এই ছেলেটাকে? হাতে ফুলটা রাগে দুমড়ে মুছে ছিঁড়ে ফেললো সে। কলেজের ছুটি হয়ে গেছে নিশিতার। বাইরে বেরিয়ে চোখ বুলালো চারদিকে। না, আজ আর তার জন্য অপেক্ষা করেনি আহরাব। হয়তো আসেনি আজ, তখনকার কথা গায়ে লেগেছে হয়তো। তার ছেলের হাসি হাসলো নিশিতা। এটুকু কথাতে তার গায়ে লেগে গেল। অথচ তার কথায় একটা ভুলের জন্য নিশিতার কতজনের কাছে কত কথাই না শুনতে হয়েছিল। আর দাঁড়ালো নিশিতা, হেঁটে চলল বাড়ির দিকে। বাড়িতে ফিরে নিজের রুমে ঢুকে গেল নিশিতা। পড়ার টেবিলে এক কোণে কাঁধ থেকে কলেজে ব্যাগটা রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো সে। কিন্তু কেমন জানি কিছু একটা অভাব বোধ করছে সে। কেমন অশান্ত পরিবেশটা। রোজ তো এভাবে থাকে না। নিশিতা আচমকা মনে পড়ল বালি কোথায়। রোজ যখন নিশিতার কলেজ থেকে ফিরে রুমে ঢুকে, তখন বালি তার কিচকিচ কণ্ঠে নিশিতা নিশিতা করে মাথা ধরিয়ে দেয়। আজ বালির কণ্ঠ শোনা যাচ্ছে না কেন? নিশিতা রুমে আনাচে কানাচে খুঁজছিল বালিকে, কোথাও পেল না। তাহলে বালিকে কি লিনা নিয়ে গেছে? হাতের তলাটা বিছানা ফেলে নিশিতা লম্বা লম্বা পা ফেলে গেল লিনার রুমে। লিনা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল হাত কাটছিল। নিশিতা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, জিজ্ঞেস করলো, বালি কি তোমার কাছে? শোয়া থেকে উঠে বসলো লিনা, মোবাইলটা পাশে রেখে বলল, না। তাহলে কোথায় গেল বালি? খাঁচায় বন্দিও? একা একা দৌড়ে তো অন্য কোথাও যেতে পারবে না। লিনা আমতা আমতা করে বলল, বালিকে ভাইয়া দিয়ে গেছে। কুচকালো নিশিতা, বলল, কেন ভাইয়া? আহরাব ভাইয়া। অবাক হলো নিশিতা, অবাক কণ্ঠে বলল, আহরাব ভাইয়া বালিকে নিয়ে গেছে? আর তোকে বলেছে তার কাছে গিয়ে বালিকে ফেরত আনতে। মানে কি এইসবের? তা আমি কি করে জানবো? তুই ভাইয়ার কাছে জিজ্ঞেস করিস। কল লাগাও ওনার নাম্বারে, আমি কথা বলবো ওনার সাথে। লিনা মোবাইলটা নিল, আহরাবের নাম্বারে ডায়াল করে মোবাইলটি বাইরে দিল নিশিতার দিকে। নিশিতা মোবাইলটি নিল, কানের কাছে ধরলো। আহরাব কলটি রিসিভ করতে চিল্লিয়ে উঠল নিশিতা, বলল, সহজে আপনি আমার বালিকে নিয়ে গেছেন? আস্তে আস্তে এত হাইপার হচ্ছ কেন? নিশিতা কণ্ঠে কিছুটা শান্ত করলো, বলল, বালিকে নিয়ে গেছেন কেন আপনি? সে কৈফিয়ত আমি অবশ্যই তোমাকে দেব না। নিশিতা কণ্ঠ কিছুটা শান্ত করে বলল। হতবাক নিশিতা তার কথায়, তাকে ফিরে দিচ্ছে, তাও এক প্রকার চুরি করে তার জিনিস নিয়ে। নিশিতা চিবিয়ে চিবিয়ে বলল, আমার জিনিস নিয়ে আবার আমাকে কথা শোনাচ্ছেন? গায়ে নাম লেখা আছে যে এটা তোমার জিনিস। বালির কাছে জিজ্ঞেস করে দেখেন ওর মালিককে। আরহাব মোবাইলটা ধরলো বালির মুখের সামনে, বলল, বলো তো বালি তোর মালিককে? বালি তার কিচি কিচি কণ্ঠে বলল, আহরাব,
ইশতিয়াদ, আহরাব, ইশতিয়াদ। আহারাব বিশ্বজোর হাসি দিল, মোবাইলে কানের কাছে ধরে বলল। শুনলে তো বালির মালিককে। নিশিতা রাগে ফুঁসছে। বালু এই সময় তার সাথে এভাবে বেমানি করলো। নিশিতা দাঁতে দাঁত চেপে বলল। বাহ, এইটুকু সময় এটাও শিখিয়ে নিয়েছেন। পুরো সময়টা ওকে আমি এইটুকুই শিখিয়েছি। বালিকে ফেরত দিন বলছি না, হয় ভালো হবে না কিন্তু। আমি কি একবার বলেছি বালিকে ফেরত দিব না? তুমি এসে নিয়ে যাও বালিকে। কোথায় যেতে হবে? এই তো পথে এসেছো, এক কাজ করো, বাসার সামনে দাঁড়াও, ওখান থেকে জিসান গিয়ে নিয়ে আসবে। আহারাবের কথা অনুযায়ী নিশিতা রেডি হয়ে দাঁড়ালো বাসার সামনে। হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস জড়িয়েছে শরীরে। একটু আগেই গোসল করেছে বিধায় চুলগুলো এখনো ভিজা, তাই আর বাঁধেনি চুলগুলো। খোলা চুলের উপর দিয়ে মাথায় ওড়না চাপিয়ে এসে মিনিট পাঁচেকের মধ্যেই জিসানের গাড়ির নিচে হাজির হলো নিশিতার বাসার সামনে। নিচে গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল নিশিতার জন্য। নিশিতা একবার বুড়ো কুচকো তাকালো জিসানের দিকে, তারপর বসে পড়ল গাড়ির সিটে। জিসান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মুহূর্তে সাই সাই করে ছুটল গাড়িটা। মিনিট পাঁচের পরই গাড়িটি থেমে গেল। গাড়ির দরজা খুলে বসলো আহারাব, হাতে তার বালির খাঁচা। জিসানকে ইশারা করে বলল গাড়ি চালাতে। জিসান আবার গাড়ি চালালো, মনোযোগ দিল। আর ফিরে তাকালো নিশিতার দিকে। খোলা চুল নিশিতাকে সবসময় মতে সুন্দর লাগছে। রাগে নিশিতা ফর্সা চেহারা কেমন গোলাপি আভাগ ধরেছে, নাকে ডগায় লালচে বর্ণ ধারণ করেছে। হেসে ফেলল আহারাব, বলল। এত রাগ কিসের? তেতে উঠল নিশিতা, বলল। আপনি না বলে বালিকে কেন নিয়ে এসেছেন? ইচ্ছে হয়েছে তাই। ইচ্ছে হবে বলেই যা কিছু করবেন? অনেকটা সেই রকমই। সেই তো, যে ইচ্ছে হলে একজন মানুষের জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে, তার কাছে এটা তো সামান্য ব্যাপার। বুড়ো কুচকালো আহারাব, কিসের মধ্যে কি? সামান্য একটা পাখির খাঁচা থেকে এই মেয়ে মানুষের জীবন নষ্ট করতে পর্যন্ত চলে গেছে। এত বড় একটা অপবাদ দিয়ে বসলো আহারাবকে। আহারাব দাঁতে দাঁত চেপে বলল। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বলছো? নিশিতা তাকালো আহারাবের পানি, চোখ দুটো তার পানিতে চটম্বল করছে। ভরকে গেল আহারাব। এ কি, এ মেয়ে আবার কাঁদছে কেন? সে তো এমন কিছুই এখনো করেনি বা বলেনি যাতে নিশিতা কাঁদতে পারে। অস্থির হয়ে পড়লো আহারাব, অস্থির কণ্ঠে শুধালো। এ কি, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? নিশিতা নাক টেনে টেনে বলল। বেশি রাগ উঠলেই আমার কান্না পায়। ভেবাক চেকা খেয়ে গেল আহারাব। রাগ উঠেছে বললে কাঁদছে। আহারাবে এখন ইচ্ছে করছে কপাল চাপড়াতে। এ কোন মেয়ের পাল্লা পড়ছে সে? রাগ উঠলেও কাঁদবে? আহারাব অবিশ্বাসে কণ্ঠে বলল। তোমার রাগ উঠেছে বলে তুমি কাঁদছো? কাঁদছি না তো, চোখে পানি এসে পড়েছে। আহারাব বালির খাঁচিটা নিশিতার হাতে দিয়ে বলল। এই নাও তোমার বালিকে, তবু ওই চোখের পানি বন্ধ করো। এতটা ছিচকাদনে তুমি আমার আগে জানা ছিল না। আমি মোটেও ছিচকান্দনে নই। তা তো দেখলামই। যাই হোক, চুল খোলা রেখেছো কেন? ইচ্ছে হয়েছে তাই। আবার তেরা মার্কার কথা শুরু করেছো? চুল ভেজা। এটা আগে ভালোভাবে বললে কি হতো? আমি মানুষটাই তো ভালো না। আহারাব বালির খাঁচাটা নিশিতার হাতে দিল, বলল। ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? ফুলের দোকানের ক্লাসমেট। ক্লাসমেটের সাথে ফুলের দোকানে কি? কাল কলেজে প্রোগ্রাম আছে, সেখানে ফুল লাগবে অনেক। স্যাররাও ওর সাথে যেতে বলেছিল তাই। আহারাব কিছুক্ষণ তাকিয়ে রইল নিশিতার দিকে, অতঃপর বলল। কাল তোমাদের কলেজের প্রোগ্রামে বিশেষ অতিথি থাকবে, কে জানো? না, তবে শুনেছি কোনো এক এমপি হবে, হয়তো আপনার মতো অকর্ম, তাই আমাদের কলেজে বিশেষ অতিথি হয়ে আসবে। সামনে থেকে কেসে উঠল জিসান। আহারাব থমকে উঠল, তাকে বলল। তোকে কে আমাদের কথা শুনতে বলেছে? আমি তো শুনতে চাইছি না, তবুও চলে আসছে। কানের মধ্যে লাল পিঁপড়া ছেড়ে দিলে দেখবি তোর কানে আমাদের কথা যাওয়া বন্ধ হয়ে যাবে। চুপ হয়ে গেল জিসান, আর কোনো কথাই বলল না। এরপর আহারাব আর নিশিতা কোনো কথা কানেই গেল না, জিসানে যাবেও না। না হয় আহারাব যা মানুষ, কানের মধ্যে লাল পিঁপড়া ছেড়ে দিয়ে তার সময় লাগবে না একটু। আহারাব ফিরে তাকালো নিশিতার দিকে, বলল। আমাকে তোমার অকর্মণ্য মনে হয়? তুমি তা নয় তো কি। কিন্তু আমাকে অপমান করছো। আফসোস, সেই অপমানটা শুধু আপনার আর আমার মধ্যেই সীমাবদ্ধ, পুরো শহর, গ্রাম কিংবা মহল্লার ভেতরে না।
মাঝে মাঝে কথাগুলো কেমন গোলক ধাঁধার মনে হয় আহরাবের কাছে। সে হাজার ভেবেও এই কথাগুলো কোনো কুল কিনারে করতে পারে না। আহরাব শান্ত কণ্ঠে বলল, আমি বুঝলাম না তোমার কথার মানে। মৃদু হেসে নিশিতা বলল, কিছু না। কলেজ প্রোগ্রাম আজ ফুলে ফুলে সাজিয়ে তুলেছে কলেজের চারদিকে। মূলত রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী আজ। প্রতি বছরই এই দিনে বেশ বর্ণাঢ্য আয়োজন করা হয় তাদের কলেজে। আজও করা হয়েছে। নিশিতার শাড়ি পরে এসেছে কলেজে। রিনা জোর করে তাকে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। চুলগুলো আবার খোপা করে খোপায় ফুলও গুজে দিয়েছে। তার মোটেও শাড়ি পরার ইচ্ছে ছিল না আজ। তবুও লিনা জোড়াজুড়িতে শেষ পর্যন্ত তাকে শাড়ি পরতে আসতে হলো। কলেজে এসে শুনল তাকে নাকি আজ বিশেষ অতিথি ফুল দিয়ে বরণ করে নিতে হবে। নিশিতা বারবার এইসব অনুষ্ঠানে আয়োজন থেকে নিজেকে দূরে রেখেছে। কলেজে কোনো অনুষ্ঠান হলে এসেছে পিছন থেকে অনুষ্ঠান উপভোগ করে চলে যায়। পড়াশোনার ক্লাসে প্রথম সারিতে হলো অনুষ্ঠানের সময় নিশিতা সেই সারিতেই থাকে সবসময়। সেখানে আজ নাকি তাকে আবার বিশেষ অতিথিকে বরণ করতে হবে। নিশিতা বারবার করে তাকে স্যারদের সাথে বলল সে বরণ করতে চায় না বিশেষ অতিথিকে, তার পরিবর্তে অন্য কাউকে পাঠানো হোক সেখানে। কিন্তু তার কেউই কথা শুনেনি নিশিতার। না চাইতেও নিশিতাকে ফুল হাতে গেটের সামনে দাঁড়াতে হলো বিশেষ অতিথি বরণ করে নিতে। কিছুক্ষণ পর গেটের সামনে এসে দুটা গাড়ি দাঁড়ালো। দ্বিতীয় গাড়ি থেকে কতগুলো অল্প বয়স্ক ছেলে পেলে নেমে এলো। অতঃপর তারে গিয়ে খুলে দিল প্রথম গাড়ির দরজা। সেখান থেকে নেমে এলো দুইজন সুটবুট হাঁকানো ভদ্রলোক। তাদের পিছনে পিছনে নেমে এলো আহরাব। শক্তপোক্ত শরীরে বেশ আটসাত বেঁধে রয়েছে পাঞ্জাবিটা। বুকের কাছে ঝুলছে একটা কালো রঙের সানগ্লাস। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শ্যামরাঙা এই পুরুষে যেন আজ মেয়েদের হৃদয় চুরি করতে বেরিয়েছে। দলের লোকজনের সাথে কথা বলতে বলতে হিরো স্টারের সামনের দিকে এগিয়ে এলো সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতা। এই পুরুষটি একদিন তার হওয়ার কথা ছিল, আর আজ তাকে চায় না নিশিতা। একটু পরে আহরাবের দিকে তাকে ভুরু কুচকালো ফেললো নিশিতা। নিজের দিকে তাকালো একবার, আবার আহরাবের দিকে তাকালো একবার। আহরাবের পাঞ্জাবির রংটাও নীল আর তার শাড়ির রংটাও নীল। তাছাড়া দুটি পোশাকের এমনভাবে ডিজাইন করা মনে হচ্ছে দেখে যেন মনে হয় কাপল ড্রেস। নিশিতা বান্ধবী মীরা পাশ থেকে ফিসফিস কণ্ঠে বলল, তুই আর আমাদের আজকে বিশেষ অতিথি দেখি, একদম ম্যাচিং ম্যাচিং। নিশিতা আর বুঝতে বাকি রইল না এই শাড়ি লিনা কোথা পেয়েছে আর কেনই বা তাকে এত জোর করে আজ শাড়ি পরিয়ে পাঠিয়েছে। আহরাব সামনে এসে দাঁড়ালো নিশিতার। একটু সময়ের জন্য যেন থমকে গেল সে। এতক্ষণের ওর সাথে কথায় একদম খেয়ালে করেনি নিশিতাকে, কিন্তু এখন ইস, হার্টবিট বুঝি একটা মিস হয়ে গেল। এত সুন্দর কেন মানুষ হয়? নিশিতার ফর্সা শরীরে নীল রংটা যেন ফুটে উঠেছে বেশ। খোপার পাশে উঁকি দিচ্ছে গুটি কয়েক ফুট। নিশিতার চোখে চোখ পড়ল আহরাব। ওই কাজল কালো চোখ দিয়ে যেন এখনো ঘোর লাগিয়ে দিয়েছে আহরাবের। ঢোক গিলল সে, না, এই মেয়েটা শেষ পর্যন্ত তার চরিত্রে দাগ লাগিয়ে ছাড়বে। তার চিরকুমার ব্রত থেকে বিদায় নেওয়ার সময় বুঝে এসে গেছে এবার। অনিশ্বাস সত্ত্বে ঠোঁট প্রসারিত করে হাসি দিল নিশিতা। হাতে থাকা ফুলের তোড়াটা এগিয়ে দিল আহরাবের দিকে। আহরাব হাত বাড়িয়ে নিল তোড়াটা। সবার অগোচর ধীরে ধীরে বলল, তোমার থেকে ফুলগুলোকে বেশি সুন্দর লাগছে। কটমট করে তাকালো নিশিতা। পাত্তা দিল না আহরাব। ফুলের তোড়াটা হাতে নিয়ে চলে গেল স্টেজের দিকে। স্টেজের কোণে বিশেষ অতিথির জন্য সংরক্ষিত আসনে বসে পড়ল সে। নিশিতা বরাবর মতো দর্শক সারিয়ে পিছনে সিট দখল করে নিল। সামনে বসে নাচ দেখবে, গান শুনবে তেমন কৌতূহল ছিল না তার কখনই কোনো কালেই। তাছাড়া এখন গণ্যমান্য বক্তৃতা প্রদান করবেন। সংক্ষিপ্ত বক্তৃতা দিলে বলে বক্তৃতা শুরু করবে, তবে ঘণ্টাখানেক পরে। তাদের এই সংক্ষিপ্ত বক্তৃতাকে শেষ হবে কিনা সন্দেহ। এই বক্তৃতা শোনার মতো বিরক্তকর কাজ মনে হয় পৃথিবীতে আর দুটো নেই। মাঝে মাঝে তো নিশিতার এই বক্তৃতা শুনতে শুনতে ঘুম চলে আসে। পিছনের সিটে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে আয়োজন দেখছিল নিশিতা। আবার মাঝে মাঝে আহরাবের দিকে অল্প অল্প করে তাকাচ্ছে। আহরাবে তার দিকে তাকিয়ে আছে সর্বক্ষণ। তাকে যেন বন্দি করে রেখেছে এই দুই চোখের দিকে। ভাগ্যিস এখানে এত মানুষ, তাই কে কার দিকে তাকাচ্ছে বোঝার উপায় নেই। না হয় আজ একটা কেলেঙ্কারি হয়েই যেত। হয়তো পত্রিকাতেও নিশিতার ছবি ছাপা হয়ে যেত আজ। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। বাড়ি ফিরে যাবে একটু পরে। এখানে এই লোকটার সামনে থাকা কোনো ইচ্ছেই নেই তার। নিশিতার ভাবনার মধ্যে একটা মেয়ে এলো নিশিতার সামনে, বলল, হাই আপু। সৌজন্যতার খাতিরে হাসলো নিশিতা, বলল, আসসালামু আলাইকুম। মেয়েটি বোধহয় একটু বিব্রত বোধ করলো, তবে প্রকাশ করলো না।
কষ। ঠোঁটের হাসি রেখে টেনে বলল, আমাকে হয়তো চিনো তুমি, আমি তোমার সিনিয়র। কিন্তু আমি আপনাকে চিনি না। মেয়েটা বুঝি এবার একটু অপমান বোধ করলো, কিন্তু তবু কিছু বলল না। এখন কিছু বলতে গেলে সে যে কাজ করে এসেছিল তা ভেস্তে যাবে। আর এই মেয়ে যে কি কাজ এখানে এসেছে সেটাও বুঝতে বাকি নেই নিশিতার। মাত্র কত করে ছেলেদের নিশিতাকে দেখিয়ে দেখিয়ে কিছু বলছিল সে। চোখ এড়ায়নি নিশিতা। চারদিকে চোখ বোলাতে বোলাতে তার নজরে এসেছিল এই মেয়েটা। মেয়েটি আবার একটু হাসলো, বলল, নিবিড় তোমাকে ডাকছে। নিবিড়কে? আমার ক্লাসমেট, তোমার সিনিয়র। ও, সে কেন আমাকে ডাকছে? আমি কি করে বলবো? তোমাকে যখন ডেকেছে তুমি কে দেখো। দুঃখিত আপু, মাফ করবেন। এভাবে অপরিচিত একটা ছেলে আমাকে ডাকবে আর আমিও একা একা তার কথা শুনতে চলে যাব, এমন মেয়ে আমি নই। তাছাড়া এখন দিনকালও তো ভালো নয়, আমি যেতে পারবো না। ওকে, তাহলে আর কি করার। মেয়েটি চলে গেছে। আবার গিয়ে সে ছেলেগুলোর সাথে কথা বলতে শুরু করলো। নিশিতা দেখলো সেদিকে তাকিয়ে একবার, অতঃপর স্টেজের দিকে তাকালো আহারাব। আহারাব এখনো তার দিকে তাকিয়ে আছে। মিনিট 5 পরে নিবিড় এলো। চেয়ার টেনে বসলো নিশিতার পাশে। ভদ্রকণ্ঠে বলল, তুমি নিশিতা, তাই তো? আমি নিবিড়। ও, শুধু ওহ আর কিছু বলার ছিল বুঝি? না, তবে সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। বয়ফ্রেন্ড আছে তোমার? না। তাহলে তো আমার পথ সুগম। আমার মনের পথ এতটাও সুগম নয় যে আপনি চাইলেই চলে আসতে পারবেন। যদি তাই হতো তাহলে আমার বয়ফ্রেন্ড থাকতো। চেষ্টা করতে ক্ষতি কি? যেখানে কোনো আশা নেই সেখানে থমকে গিয়ে কি কোনো লাভ আছে কি? তার থেকে বরং আপনি অন্যত্র চেষ্টা করুন। থমকে তো আমি তখনই গেছি যখন নীল শাড়ি পরিহিত তোমার মতো এক পরীকে আমার চোখের সামনে দেখেছি। নিশিতা একবার তাকালো ছেলেটির দিকে, অতঃপর উঠে দাঁড়ালো। এই ছেলের সাথে এখানে বসে তর্ক করা লাভ নেই। সে তার মতো না বলে দিয়েছে। তারপরও যদি এই ছেলে তার পিছু না ছেড়ে তাহলে ভবিষ্যতে যা হবে তার দায়ী একমাত্র এই ছেলেটা। নিশিতার পিছন ঘুরতে ভরকে গেল। তার পিছনে বসে আছে জিশান। তার মনে এতক্ষণ এখানে কি হচ্ছে না হচ্ছে সব শুনে নিয়েছে জিশান। ঢোক গেল নিশিতা। স্টেজের দিকে তাকিয়ে কেঁপে উঠল। আহারাব রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিশিতা দ্রুত পায়ে হেঁটে দাঁড়ালো। এখানে থাকা মানেই বিপদ। জেনে শুনে কে বিপদে পড়তে চায়? তার চেয়ে বাড়ি গিয়ে শান্তিতে একটু ঘুম দিবে। কলেজ থেকে বের হতে পথ আগলে দাঁড়ালো জিসান, বলল, ম্যাম, বস আপনাকে অপেক্ষা করতে বলেছে, একটু পরে আসবেন তিনি। নিশিতা পাত্তা দিল না জিসানের কথা। তার পাশ কাটিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। জিসান আবার দৌড় দিয়ে গিয়ে পথ আটকে দাঁড়ালো। নিশিতার বলল, এটা বসের আদেশ। বস, আপনি তার আদেশ মানুন গিয়ে। সে তো আর আমার বস নয়, আমি কেন তার আদেশ মানবো? পথ ছাড়ুন আমার। সরি ম্যাম। রোজ রোজ কি শুরু করেছেন? গাড়িতে ভরে গুন্ডাদের মতো এখানে নিয়ে যান, সেখানে নিয়ে যান। আপনারা এমপি হয়েছেন কি করে বলেন তো? নাকি ভোট চুরি করেছেন? তবা ম্যাম, আমাদের বস আর ভোট চুরি করবে কোনোদিনও না। জনগণ খুব ভালোবেসে আমাদের বসকে। জনগণের ভোটে এমপি হয়েছে আমাদের বস। আহারা বেশি দাঁড়ালো নিশিতার পিছনে, বলল, কি হয়েছে? নিশিতা কিছু বলার আগে জিসান বলল, কিছু না। আহারাব তাকালো নিশিতার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তার পা থেকে মাথা পর্যন্ত, বলল, ছেলেটি কি বলছিল তোমাকে? আমার পেছনে আপনার চেলা লাগিয়ে যখন সবটা ইতিমধ্যে শুনেই ফেলেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। নিশিতা শাড়ির কুচিগুলো নেড়ে ঠিক করতে করতে জবাব দিল, প্রেম নিবেদন করছিল আমাকে। তুমি কি উত্তর দিলে? নিশিতা মাথা তুলল, ভুরু কুচকে তাকালো জিসানের দিকে, তারপর বলল, জিশান ভাই, আপনি এখনো আমার উত্তরটা জানাননি। আপনার বসকে। এটা কেমন কথা হলো? আপনি তো চেলা নামের কলঙ্ক। জিসান মাথা চুলকে উত্তর দিল, বলেছিলাম তো আপনি না করে। আর কিছু বলতে পারল না সে। আহারাব তীক্ষ্ণ চোখে চাহনিতে চুপ হয়ে গেল সে। নিশিতার ঠোঁট প্রসারিত করে বলল, আপনার দেহ পোশাকের মাধুর্যের চোখ পড়ছে অন্য কারো। কখনো আবার আপনার ফেলে আসা মূল্যবান সম্পদও হয়ে যাবে অন্য কারো। সাবধান এমপি সাহেব, সাবধান। কথাটি শেষ হতে 1 মিনিটও সেখানে দাঁড়ালো না নিশিতা। দ্রুত পা ফেলে চলল সে বাড়ির দিকে।
আহারাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতা যাওয়ার পানে। থম মেরে রয়েছে যেন সে। নিশিতার কোনো কথাই বোধগম্য হচ্ছে না তার। সবসময় কেমন হেলে করে কথা বলে মেয়েটা। আর সে ব্যাপারে কিছুই জিজ্ঞেস করলে শুধুমাত্র কিছু না, উত্তরের মধ্যে সীমাবদ্ধ রাখে সবটা। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই। ব্যস্ত শহরটা শান্ত হতে শুরু করেছে ধীরে ধীরে। আহারাব বিছানায় আদর্শাহ হয়ে চোখ বন্ধ করে বসে আছে। ভাবছে সে কিছু। ভাবছে নিশিতা কথাগুলো আহারাব বেশ ভালো বুঝতে পারছে। নিশিতা কোনো কথা এমনি এমনি বলেনি, তার কথাগুলো অর্থ আছে, কিন্তু কি সে অর্থ জানা নেই সে আহারাবের। হঠাৎ কেউ কড়া নাড়ল দরজায়। আহারাব চোখ বন্ধ করে বলে, দরজা খোলাই আছে। চাপানোর দরজা ঠেলে ভেতরে ঢুকলো মেহেরাব আর মাহবুব। কাচুমুচু করে তারা হয়তো বলতে চাইছিল কিছু। চোখ খুলে আহারাব বলল, কি চাই? মাহবুব খোঁচা মারল মেহেরাবকে। ফিসফিস করে বলল, তুই বল। মেহেরাব চোখ গরম করে তাকালো মাহরুবের দিকে, বলল, তুই বল। ধমকে উঠল মাহারাব। এরপর বলল, বলবি নাকি লাথি মেরে রুম থেকে বের করে দিব? দুটোকেই। মেহেরাব মাহবুবের দিকে গরম চোখে তাকে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আমরা একটা ট্যুরের প্ল্যান করেছিলাম। ভালো কথা, তা কোথায় যাচ্ছিস? কক্সবাজার যাবো ভাবছিলাম। ও, মাহবুবও যাবি নাকি? মাহবুব মুখ খুলল। এবার বলল, হ্যাঁ, আমি, মেহরাব, লীলা, রিনা আর নিশিতা সবাই মিলে ট্যুর দেব ভাবছিলাম। নড়ে চড়ে বসলো আহারাব। আদর্শ থেকে ভালোভাবে বসে সে বলল, কার কার কথা বললি? আবার বলতো নামগুলো। মেহরাব, নীলা, রিনা, নিশিতা আর আমি। ও, কবে যাচ্ছিস? পরশু ভোরের বাসে। বুড়ো কুচকে তাকিয়ে রইল আহারাব। বলল, বাড়ির গাড়ি থাকতে বাসে কেন? না মানে ট্যুরের মতোই যেতে চাই, সম্পূর্ণ এনজয় করতে চাই, তাই আর কি। ওকে, ডান। ডান মানে? পরশু ভোরে বুঝবি। যা নিজেদের রুমে গিয়ে ঘুমা এখন। ভোরের আলো ফুটন্ত শুরু করেছে চারদিকে। পাখির কিচিমিচির ধ্বনি শোনা যাচ্ছে কিছুটা। দেখতে দেখতে কেটে গেছে একদিন। মেহেরাবদের ট্যুরের দিন উপস্থিত। আজ ট্যুর কক্সবাজার যাবে তারা। ভোর 5টা থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে তাদের। 7টায় বাস। 7:30-এর মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। একটু আগে ভাগে যাওয়াই ভালো। দরকার হয়ে গিয়ে কিছুক্ষণ স্টেশনে বসে থাকবে। নিশিতার ট্যুরে যেতে চাইছিল না মোটেও। লীনা জোর করে রাজি করেছে তাকে। নিশিতার ব্যাগটা পর্যন্ত গুছিয়ে দিয়েছে নীলা। বাস স্টেশনে পৌঁছতে 6:40 বেজে গেছে তাদের। স্টেশনে লোকজন নেই বেশি, 2-4 জন মানুষ দেখা যাচ্ছে আশেপাশে, আর কিছু যাত্রীরা। একটু পর ব্যস্ত হয়ে পড়বে স্টেশনটা। কানায় কানায় ভরে উঠবে চারদিক। স্টেশনের পাশে চায়ের দোকানগুলো খুলছে শুরু করেছে কেবল। মেহেরাবদের বাসটাও দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। মেহেরাবের টিকিট কেটেছে রেখেছে আগেই। যে যার সিটে বসে পড়লো তারা। বাসের মধ্যে দিক দিয়ে পড়েছে তাদের সবগুলো সিট। নিশিতা জানলার পাশে বসে, তার পাশেই বসেছে লীনা। মাহবুব আর রিনা পাশাপাশি বসেছে, আর মেহেরাব বসেছে একা। বাস ছাড়ছে আর 5 মিনিট বাকি। বাস ড্রাইভার বাসের ইঞ্জিন চালু করে রেখেছে আরো 10 মিনিট আগে। ইঞ্জিনের শব্দ যেন নিশিতার মাথা ধরে যাচ্ছে। বিরক্তির ভাঁজ পড়ছে তার কপালে। হঠাৎ তখন বাসে উঠে এলো এক ভদ্রলোক। বাস শুদ্ধ সব অবাক চোখে তাকালো তার দিকে। কালো হুডি, কালো প্যান্ট, কালো সানগ্লাস, কালো মাস্ক ঢাকা লোকটি। হুডি টুপিটা আবার মাথা দেওয়া। হঠাৎ করে কেউ দেখতে মনে করলো ডাকাত করতে বাসে উঠেছে। বাসের লোকজন হয়তো প্রথমে ভেবেছিল সেটাই, তাই তো এত অবাক হয়ে গিয়েছিল তারা। লোকটি বাসে উঠতেই নিশিতার পাশ থেকে উঠে গেল লীনা। লীনার পাশ থেকে মাহবুবকে উঠিয়ে বসে পড়ল সেখানে। সে লীনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, বলল, এই কি, তুই আমার সিটে বসলি কেন? উঠ এখান থেকে। লীনা পাত্তা দিল না। সে চুপচাপ বসে রইল সেই সিটে। মাহবুব দাঁড়িয়ে রয়েছে সে সিটের পাশে। এর মধ্যে কালো হুডি পরা লোকটি বসে পড়ল নিশিতার পাশে। নিশিতা ভোরে কুচকে তাকালো লোকটির দিকে। তবে লোকটি এমন কাণ্ডে অবাক হলো ওরা সবাই। মেহেরাব রেগে গেল কিছুটা। এভাবে সিট খালি পেলে সেখানে এসে বসে পড়তে হবে নাকি, তাও একটা মেয়ের পাশে না জিজ্ঞেস করি। আর তাছাড়া এটা তাদের সিট, তাদের টিকিটও আছে এই সিটে। মেহেরাব রাগের লোকটি কিছু বলতে যাবে, তার আগে লোকটি হুডিটা খুলতে খুলতে মাহবুবের বলল,
ওভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? মেহরাবের পাশের সিটটা কেটে রেখেছি আমি, ওখানে গিয়ে বসে পড়। এই চমকে উঠল সবাই। গোল গোল চোখে তাকালো লোকটির দিকে। মেহেরাব অস্পষ্ট কণ্ঠে বলল, আহরাব ভাই। নিশিতা গোল গোল চোখে তাকিয়ে আছে পাশে বসা আহারাবের দিকে। আহারাব ঘটিটা খুলে কোলের উপর রাখতে রাখতে বলল, গরমেও তোদের জন্য আমাকে এই গেট আপে বাসে উঠতে হলো। বাড়ির গাড়ি থাকতে এই বাসে যাওয়ার ভূতটা তোদের মাথায় কেন চাপলো কে জানে। নিশিতা অবাক কণ্ঠে বলল, আপনিও যাবেন নাকি আমাদের সাথে? পাশ ফিরে তাকালো আহারাব, বলল, না গেলে এই গরমে এই গেট আপে বাসে উঠেছে কি তোমার চেহারা দেখতে? নিশিতা ভুরু কুচকে তাকালো আহারাবের দিকে। অতঃপর মাথা ঘুরিয়ে জানলার দিকে তাকালো সে। আহারাবের উত্তরটি তার একদমই পছন্দ হয়নি। সে যদি আগে জানতো আহারাবও যাবে তাদের সাথে, তবে কখনো সে রাজি হতো না কক্সবাজারে যেতে। গাড়ি ছাড়লো। মিনিট 20 পরে শুরু হলো নিশিতার বমি পালা। বাসে একদম উঠতে পারে না নিশিতা, তাহলে বমি শুরু হয়ে যায়। অস্থির হয়ে উঠল আহারাব। নিশিতা জানলার দিকে বমি করতে যাচ্ছে। গাড়ির হেল্পার বারবার মাথার ভিতরে নিতে বলছে। গাড়ির হেল্পার বারবার মাথার ভিতরে নিতে বলছে তাকে। এভাবে মাথা বাইরের দিকে রাখলে বিপদ হতে পারে যে কোনো সময়। আহারাব একটা পলিথিন চেয়ে আনলো হেল্পারের কাছ থেকে। নিশিতা মাথা টেনে ভিতরে এনে হাত ধরে দিল পলিথিনটা। পলিথিনের মধ্যে মুখ দিল নিশিতা। আহারাব নিজের হাত দিয়ে তার কপাল চেপে ধরছে। মেহেরাবের দিকে তাকে কটমট করে বলল, ও যে বাসে উঠতে পারে না জানতিস না, তারপরে বাসে উঠলি কেন? সত্যি বলছি, জানতাম না আমি কিছুই। আহারাব এবার লিনার দিকে তাকালো, বলল, তুই তো জানতিস, তারপরে বাসে উঠলি কেন? বাড়ির গাড়িতে গেলে কি সমস্যা হতো তোদের? লিনা কাচামুচি করে বলল, বাড়ির গাড়িতেও তো একই অবস্থা, বমি করেও। তাহলে আনলি কেন ওকে? বাসায় ফেলে আসতি এই বমির ড্রামটাকে। আমরা সবাই কক্সবাজার গিয়ে আনন্দ করব। ও ঘরে এক কোণে একা পড়ে থাকবে, ভালো লাগবে না বিষয়টা। তাছাড়া কোথাও তো যায় না ও, তবুও এই সুবাদে কক্সবাজারটা ঘুরে আসতো। আর আবার কিছুই বলল না। ফিরে তাকালো নিশিতার দিকে। বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে মেয়েটা। এইটুকু পথে এই অবস্থা, তাহলে বমি বাকি পথ কি হবে তার? জিসানকে কল করো তো পাইনি। এর আগে যতবারই নিশিতাকে নিজের গাড়িতে উঠেছে অল্প সময়ের জন্য, তাই হয়তো তখন বমি করেনি নিশিতা। তাছাড়া সে গাড়ি ছিল এসি যুক্ত, তাই নিশিতার এই বিষয়টা অজানাই ছিল আহারাবের। হঠাৎ আহারাব চেঁচে উঠল, হেল্পারকে বলল গাড়ি থামাতে। প্রথমে হেল্পার রাজি না হলে নিশিতার অবস্থা থেকে রাজি হলো। নিশিতাকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল আহারাব। মেহরাব, মাহবুব, লিনা ওদের বাসে রেখে এসেছে। এদের যখন এত ইচ্ছে বাসে যাওয়ার চাপ, বাসে করে যদি মেহরাব ওরা আসতে চেয়েছিল ওদের সাথে, তবে আহারাবের অগ্নিদৃষ্টের সামনে আর সাহস করে বলে উঠতে পারেনি কেউ। একটা গাড়ি ঠিক করে তাতে নিশিতা ধরে উঠল আহারাব। নিশিতা যেন হুঁশিয়ে কখনো তাকে যেদিকে টানছে সেদিকে যাচ্ছে সে। গাড়িতে করে নিশিতাকে নিয়ে ট্রেন স্টেশনে এলো আহারাব। জিসানকে কল করে আগে ট্রেন স্টেশনে এলো আহারাব। জিসানকে কল করে আগে থেকে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে রাখতে বলেছে। জিসান আহারাবের আদেশ অনুযায়ী করেছে সবটা। এখন হাতে একটা ব্যাগ নিয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছে রয়েছে। নিশিতা নিয়ে আহারাবের গাড়ি থেকে নামতে দেখে এগিয়ে এলো জিসান। আহারাব চোখ তুলে দেখলো জিসানকে, বলল, যা যা আনতে বলেছিলাম এনেছিস? জিসান হাতের ব্যাগটা এগিয়ে দিল আহারাবের দিকে, বলল, এই ব্যাগ সব দিয়ে দিয়েছি। আহারাব ধরল ব্যাগটা, বলল, আচ্ছা এখন ফিরে যা তুই, আর আমি না আসা পর্যন্ত সামলে নিস সবটা। ওকে বস। আহারাব নিশিতাকে ধরে আস্তে আস্তে উঠে বসলো ট্রেনে। নিশিতাকে জানালার পাশে বসে তার পাশে বসে পড়লো সে। নিশিতার মাথাটা এনে কাঁধে রাখলো সে। হাতের ব্যাগটা রাখলো ফুলের উপর। ব্যাগ খুলে বের করে আনলো এক বোতল পানি, একটা পাউরুটি পকেটে আর কলা। পানির বোতলে এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, পানি খাও, ভালো লাগবে। নিশিতা নিল পানির বোতলটা। বোতলের ছিপে করে মুখে পানি নিয়ে কয়েকবার কুলকুচি করে খেয়ে নিল কয়েক ঢোক। বোতলের ছিপে আবার আটকে বোতলটা ফেলে দিল আহারাবকে। আহারাব হাত বাড়িয়ে নিল, বোতলটা এগিয়ে দিল রুটি আর কলা, বলল, খেয়ে নাও। নাক মুখ কুচি ফেলল। নিশিতা বলল, খেতে ইচ্ছে করছে না আমার।
আহরাব শাসন সুরে বলল, এতক্ষণ বমি করতে করতে পেটে কিছু আছে বলে তো মনে হয় না। খেয়ে নাও তাড়াতাড়ি, না হয় আরো দুর্বল হয়ে পড়বে। অনিচ্ছা সত্ত্বেও পাউরুটি প্যাকেটটি হাতে নিল নিশিতা। আরব আগে খুলে রেখেছিল প্যাকেটটা। নিশিতা এক পিস রুটি বের করলো প্যাকেট থেকে, কোনো রকম নাক কুচকে বন্ধ করে খেয়ে নিল প্যাকেটটা। আবার আরবের দিকে এগিয়ে দিয়ে বলল, আর খাবো না। আরব নিয়ে নিল প্যাকেটটি, বলল, আচ্ছা আর খেতে হবে না, এখন কলাটা খেয়ে নাও। নিশিতা কপাল কুচকে হাতে নিল কলাটি, কোনো রকম দুটি কামড় গিলে ফেললো কলাটি। আরব মুচকি হাসলো, বলল, গুড গার্ল। কুলের ব্যাগটা নিচে রাখলো আহারাব। নিশিতা মাথা ধরে নিজের কাঁধের উপরে রাখলো সে। কিছু বলল না নিশ্চয়, শুধু তাচ্ছিল্য ভরা হাসি হাসলো একটু। তবে সে হাসি চোখে পড়ল না আহারাবের। ট্রেনের আশেপাশের সিটে বসা অনেকে মুগ্ধ চোখে তাকিয়েছে আহারাব আর নিশিতার দিকে। এখনকার যুগে এমন মানুষ খুব কমই দেখা যায়, যার যার সঙ্গীর প্রতি এত যত্নশীল। আজকাল ভালোবাসাটা হয়ে গেছে মৌখিক, জেদ, অবহেলা আর শো অফে পরিপূর্ণ। মুখে দুই একবার ভালোবাসি কথাটা বলে দিলে হয়ে যায় ভালোবাসা। ভালোবাসার সম্পর্কে থাকলেও ভালোবাসা কোনো দায়িত্ব যেন নিতে নারাজ তারা। আচ্ছা, সেগুলি কি সত্যি ভালোবাসা, নাকি ভালোবাসা আলে শুধু একের অন্যের সাথে সমঝোতা? সামনের সিটে বসা কিছু বয়স্ক মহিলারা আহারাব আর নিশিতার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। হয়তো মনে মনে তারা ভাবছে, এই মেয়ে ছেলে লাজ শরম কিছু নেই, না হয় জনসম্মুখে এমন আদিক্ষেতা করতে পারে। আসলে আমরা যারা ভালোবাসার মানেটা কখনোই বুঝি না বা বুঝতে পারি না, তাদের কাছে ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখা, তার যত্ন নেওয়া, তার অসুস্থতা ব্যাকুল হওয়া আদিক্ষেতা ছাড়া আর কিছুই নয়। আরব একবার চোখ বুলালো তাদের সবার দিকে। সবার দৃষ্টির মানে বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি। বারবারে বিচক্ষণ মানুষ তিনি, না হয়তো আর রাজনীতি এত নামডাক করতে পারতো না। তবে আহার ভাবলেশীল, কারোর ভাবনাতে কিছু যায় আসে না। তার শুধু নিশিতা সুস্থ থাকতেই হবে। মাথা ঘুরিয়ে কাঁধের দিকে তাকালো আহারাব। নিশিতা চোখ বন্ধ করে আছে। তার ভারী নিঃশ্বাস শব্দ বাড়ির কাছে আহারাবের কানে। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মৃদু হাসলো আহারাব। রাতে আধার ঘনিয়ে এসেছে, সূর্যটা ডুব দিয়েছে অনেক আগেই। কৃত্রিম আলো সেজে উঠেছে কক্সবাজার শহরটা। ওই যে সমুদ্র গর্জন শোনা যাচ্ছে। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। নিশিতাকে নিয়ে মাত্র হোটেলে এসেছে, পৌঁছেছে আহারাব। হোটেলটা সমুদ্রের কাছে পিঠে বুকিং করা হয়েছে, তাই ঢেউর গর্জন শোনা যাচ্ছে এখান থেকে। মেহেরাবরা অনেক আগেই পৌঁছে গিয়েছে হোটেলে। তারা ইতিমধ্যে ঘুরে এসেছে হোটেলের চারপাশটা। হোটেলে নিচের রুমে ঢুকে বিছানার শরীর এলিয়ে দিল নিশিতা। বড্ড ক্লান্ত সে। লিনা এসে পাশে বসতে তার। এই রুমটা লিনা, রিনা আর নিশিতাকে দেওয়া হয়েছে। মেহরাব আর মাহবুব এক রুমে, আর আহারাব রুম আলাদা। রিনা কপাট রাখতে খেয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর রেস্ট নিবি। নিশিতা যেন শক্তি যেন উঠে দাঁড়ানো, তবুও কোনো রকমে উঠে দাঁড়ালো সে। কোনো রকম শরীরটা টেনে নিয়ে গেল ওয়াশরুমে। দরজা আটকে ঝর্ণার নিচে বসে পড়ল সে। ঝর্ণায় ফোঁটা ফোঁটা পানি টুপটুপ করে গড়িয়ে পড়ছে নিশিতার মাথায়। কপাল, ঠোঁট, গলা একে একে ভিজিয়ে দিয়েছে তার সম্পূর্ণ শরীর। নিশিতা ঝর্ণার নিচে বসে আনমনে স্মৃতিচরণ শুরু করলো। আজকের সবকিছু মৃদু হাসলো, বলল, আপনি ফেসে গেছেন এমপি সাহেব, ফেসে গেছেন, ভীষণভাবে ফেসে গেছেন। শেষ পর্যন্ত নিজের হাঁটুর বয়সী মেয়ের নেশায় আসক্ত হয়ে পড়লেন। আপনি না বলেছিলেন আপনার রুচিবোধ এতটাও নিচে নামেনি যে একজন হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবেন? তবে এখন কি হলো আপনার সেই রুচিবোধের? ভোর হতে শুরু করেছে, মনে হচ্ছে যেন সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসছে সূর্যটা। পাখিরা কিচিরমিচির করে ডাকছে, নির্মল সতেজ হাওয়া বইছে ধীরে ধীরে। নিশিতা খালি পায়ে হাঁটছে সমুদ্রের তীরে, বেজা বালির উপর। মেহরাব, মাহবুব, লিনা, রিনা দল বেঁধে হাঁটছে সামনে, নিশিতা কিছু পিছনে তাদের। আহারাব হাঁটছে আবার নিশিতার পিছু পিছু। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার প্রেয়সীর দিকে। সকালের নির্মল বাতাসে কি তীক্ষ্ণ লাগছে তাকে। সমুদ্র তীরবর্তী বাতাসে উঠছে তার খোলা লম্বা চুলগুলো। নিশিতা বরাবর হাত উঠিয়ে চুলগুলো গুজে দিচ্ছে কানের গোড়ায়, কিন্তু অবদ্ধ চুলগুলো সেখানে থাকতেই নারাজ। তারা বারবার বেরিয়ে পড়ছে আপন গতিতে। আহারাব দেখছে তার মুগ্ধ দৃষ্টিতে। ভালোই লাগছে তার। সময় গড়িয়ে যাচ্ছে আপন গতিতে। ধীরে ধীরে সমুদ্র সৈকতে ভরে উঠেছে লোকজন। নিশিতার মনে প্রশ্ন এলো, আচ্ছা এখানে কি সর্বদা এত লোকজন থাকে? হয়তো থাকে। সবাই এখানে আসে সমুদ্র বিলাসে। এই যেমন এখানে সে এসেছে। লিনা, মেহরাব, মাহবুব, রিনা পানিতে নেমে পড়েছে আগেই।
পানির মধ্যে বসে দুষ্টুমি করছে তারা। নিশিতাকেও ডাকছে বারবার। নিশিতা মাথা ঝাঁকিয়ে না করে দিয়েছে প্রতিবারই, কিন্তু লিনা সে তো নাছর বান্দা, চেঁচিয়ে বলে উঠল, তুই কি নিজের ইচ্ছেতে আসবি নাকি আমি উঠে আসবো? আমার ইচ্ছে করছে না আপু। কক্সবাজারে আসার মজাই তো সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ। তাড়াতাড়ি নেমে আয় বলছি। সমস্যা কি? কোথায় যাচ্ছ? লীনা আপুদের কাছে। কেন? এখন কক্সবাজারে এসেছে শরীর প্রদর্শনীর শখ জেগেছে নাকি? মানে? ভিজা কাপড়ে তুমি এখানে ঘুরে বেড়াবে নাকি? আপনার মনে হচ্ছে না আপনি এবার একটু বেশিই করছেন? যদি তোমার তাই মনে হয় তবে তাই। পানিতে তো আজ আমি নামবই, পারলে আটকে দেখান। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন বলছি। আহারাব হাত ছাড়ল না, টেনে নিয়ে গেল একটা নির্জন স্থানে। চারদিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না এখানে, শুধুমাত্র তারা দুজনে উপস্থিত এখানে। সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে বেশ চড়াভাবে। হয়তো এখানে জনমানদের কোলাহল নেই, তাই। নিশিতা ভরু কুচকে শুধালো, এখানে নিয়ে এসেছেন কেন? যাও, এখানে যত ইচ্ছে ভেজো পানিতে। কেন, আপনার সামনে শরীর প্রদর্শনী করতে নাকি? আহারাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, বরাবরই অতিরিক্ত কথা বলো তুমি। যেমন বরাবরই অতিরিক্ত করেন আপনি। সমুদ্রে কি নামবে তুমি? না। ওকে, ফিরে চলো তবে হোটেলে। না, যাব না। আমি লীনা আপুদের কাছে যাব। সেখানে আর যাওয়া হচ্ছে না তোমার। নিশিতা কটমট করে তাকালো আহারাবের দিকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো কয়েকজন লোক। চেহারা কেমন গুন্ডা গুন্ডা ভাব তাদের। তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিছু একটা নিয়ে। হঠাৎ তাদের মধ্যে একজন বলে উঠল, ওইটাই আহরা ইস্তিয়ার এমপি, ওরে মারার লাগি বস কইছি আমাগো। বুড়ো খুঁজকালো তাকালো আহারাব। এদের তাকে মারতে পাঠানো হয়েছে। রাজনীতির সুবাদে শত্রুর অভাব নেই তার। তাদের মধ্যে এইগুলোকে পাঠালো তাকে খুন করতে। নিশিতা ভয় পাচ্ছে একটু আধটু। এমন পরিস্থিতি এর আগে কখনই পড়েনি সে। এভাবে গুন্ডাদের এতটা সামনে থেকে দেখেনি কখনো। ওই লোকগুলোর মধ্যে একজন হঠাৎ উঠে বলল, এই 10 সালের এখন দাঁড়িয়ে রয়েছিস কেন? আহারাব শক্ত করে হাত ধরল নিশিতার, চেঁচিয়ে বলল, পালাও তাড়াতাড়ি। নিশিতার হাত ধরে দৌড়াতে শুরু করলো আহারাব। তাদের পিছু পিছু দৌড়াতে শুরু করলো ওই গুন্ডাগুলো। নিশিতা দৌড়াতে দৌড়াতে বলল, আমরা পালাচ্ছি কেন? আহারাব নিশিতার দিকে ফিরে তাকালো। আহারাব একবার বলল, তোমার কি মনে হচ্ছে আমি সিনেমার মতো ওদের সাথে ঢিসুম ঢিসুম করে মারামারি করব? এটা সিনেমা নয়, বাস্তব জীবন। ওদের সাথে মারামারি করতে গেলে মুহূর্তেই ওরা চ্যাপ্টা করে দিবে আমাকে, বুঝেছো? এখন জোরে দৌড়াও, না হয় ওরা ধরে ফেলবে আমাদের। নিশিতার পিছনে ফিরে তাকালো। ওদের থেকে একটু দূরে গুন্ডাগুলো ওদের পিছু পিছনে আসছে। পিছনে তাকে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়লো নিশিতা। আহ করে আর্তনাদ করে উঠল সে। থেমে গেল আহারাব। ফিরে তাকালো নিশিতার দিকে, টেনে তুলল তাকে। সারা শরীর তার বালিতে মাখামাখি। আহারাব পিছনে তাকালো। গুন্ডাগুলো ওদের কাছাকাছি চলে এসেছে। দ্রুত সে কাঁধে তুলে নিল নিশিতাকে। শুরু করলো আবারও দৌড়। আকস্মিক ঘটনায় হকচকে উঠল নিশিতা, হতভম্ব সে। আহারাব তাকে কাঁধে তুলে নিয়েছে। নিশিতা আহারাবের পিঠে কিল ঘুষি মারতে লাগলো, চেঁচিয়ে বলল, নিচে নামান আমাকে। এভাবে কাঁধে তুলছেন কেন? আহারাব পাত্তা দিল না তাতে, উল্টে হাঁপাতে হাঁপাতে বলল, কি ভারী তুমি, দেখতে তো মনে হয় বাতাসি, কিন্তু ওজনে এত ভারী কেন? কি আমি ভারী? এত বড় কথা? নিশিতা জোরে এক কিল বসিয়ে দিল আহারাবের পিঠে। পিঠটা যেন বেঁকে গেল তার, তবু থামছে না সে। পিঠ বাঁকের সামনের দিকে দৌড়াতে চলছে সে। দৌড়াতে দৌড়াতে লোকালয় পৌঁছে গেল তারা। আশেপাশে ঝুপড়ি ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে। বড় বড় মাছ শুকাতে দেওয়া হয়েছে শুটকি করার জন্য। মাটিতে ধানের মতো বিছিয়ে শুকাতে দেওয়া হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ। এই মৎস্যপাড়া বোধহয় আহারাব নিশিতাকে নিয়ে ঢুকে পড়ল তার মধ্যে এক ঝুপড়িতে। ঝুপড়ির সামনে এক বুড়ো লোক বসেছিল। তার অনুমতি নিয়ে ঢুকতেছে এই ঝুপড়িটিতে। না হয় এভাবে অপরিচিত কেউ এসে তাদের ঘরে ঢুকতে পারলে তো আরো হুলস্থুল বেজে যাবে চারদিকে। গুন্ডারা সহজে ধরে নেবে তাদের। শুটকির গন্ধ গা গড়িয়ে উঠছে নিশিতার। ওয়াক করে বমি ভঙ্গি করল সে।
দ্রুত নিশিতা মুখ চেপে ধরলো। আহারাব বলল, মারতে চাও নাকি আমাকে? নিশিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহারাবের দিকে। এই মুহূর্তে আহারাব তার কাছে অবস্থা করছে, খুব কাছে, 2 ইঞ্চি ব্যবধান হবে তাদের মধ্যে। আহারাবের দূরত্বে ঘন হয়ে আসছে নিঃশ্বাস, আছড়ে পড়ছে নিশিতার মুখে, চোখে মুখে। আহারাবও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার চোখের দিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। গুন্ডারা এসে বাহির থেকে তাদের খুঁজে চলে গেছে। বড় লোকটি হাঁক ছাড়ল। ঘোর কাটলো আহারাব এবং নিশিতার। একে অপরের দিকে ছিটকে দূরে সরে গেল। আহারাব এলোমেলো দৃষ্টি ফেলে ফোন বের করে পকেট থেকে কাকে কল করে কথা বলতে বলতে বাইরে চলে গেল। যার আগে নিশিতার পানে এক পলক তাকিয়ে বলে গেল, বাইরে এসো। রাত নেমেছে ধরনীর বুকে। সূর্যটা ডুব দিয়েছে আরো চিরচেনা ঠিকানায়। অন্ধকার রুমে হাত পা মুখ বাঁধা অবস্থা পড়ে আছে কয়েকজন লোক। রুমের বাইরে তাদের আবার পাহারা দিচ্ছে কয়েকজন, প্রত্যেকে হাতে বন্দুক। বেশ কিছুক্ষণ পার হতে সেখানে এসে হাজির হলো দুজন। তাদেরকে দেখে সালাম দিল বন্দুককারী লোকগুলো। সামনে ব্যক্তি তাদের সালামের উত্তর দিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। অন্য ব্যক্তি একটু এগিয়ে গিয়ে জ্বালিয়ে দিল রুমের লাইটটা। রুমটা পরিষ্কার হলো কিছুটা। আগের দিনের ছোট লাল লাইটটা সম্পূর্ণরূপে পরিষ্কার করতে পারেনি বিশাল কৃত্য রুমটা। ব্যক্তি দুজন আর কেউ নয়, তারা হলো আহারাব, ইস্তিয়াদ আর জিসান। এরপর আহারাব ইস্তিয়াদ বসলো হাত পা বাঁধা লোকের গুলোর কাছে, শান্ত কণ্ঠে বলল, ওদের মুখটা খুলে দে। অন্য ব্যক্তি মানে জিসান এসে মুখ খুলে দিল হাত পা বাঁধা লোকগুলোর। সাথে সাথে আকুতি ভরা কণ্ঠে একে একে সবাই বলতেছে, ছাড়িয়া দেন ভাই, আমরা বুঝবার পারি নাই, আমাকে যা কইয়া হয়েছিল তাই করছি। ওদের কথা শুনে হিসিসি উঠল আহারাব। ইস্তিয়াদ হাতে একটা লাঠি নিল। লোকগুলো একজনের পশ্চাৎ দেশে একটা বাড়ি মারলো আর বলল, তখন সাথে বাচ্চা মেয়েটা ছিল বলে কিছু বলিনি, ভয় পেয়ে যাবে সে। তাছাড়া আমি তার সামনে আমার ভয়ঙ্কর রূপটি প্রকাশ করতে চাইনি, তাই বলে কি এখনো ছেড়ে দিব তোদের? বল, তোদের কে পাঠিয়েছে? তখন এই গুন্ডাগুলোর মধ্যে একজন বলে দেয়, আজাদ শেখ। আহারাব বড় কুচকে তাকালো, বলল, আজাদ শেখ? বাহ, ভালোই তো সাহস বেড়েছে তোর। সে কি ভুলে গেছে আহারাব ইশতিয়াককে কি করতে পারে? এইসব পাতিগুন্ডা পাঠায় তাকে মারার জন্য। বুদ্ধি শুদ্ধি এত লোভ পেয়েছে তার। হাত পা বাঁধা লোকগুলোর মধ্যে একজন লোক বলে উঠল, ছেড়ে দিন স্যার, ঘরে আমাকেও ছোট ছোট বাচ্চা। এতই যখন বাচ্চাদের জন্য দরদ, তাহলে এইসব পথে আসিস কেন? কি করুম স্যার, কাম দেয় না কেউ আমাগো। চাকরি করুম তাও তো পড়ালেখা করি নাই, এটা তো খিদে লাগে। একটু বুঝি মায়া লাগলো। আহারাব বলল, আমি কাজ দিলে করবি? করবো স্যার। এই পথে কিন্তু আর আসতে পারবি না। আসবারও চাই না, সারাদিন ভয়ে থাকি কখন জেলে যায়। এই বুঝি পুলিশ ধরলো, তাহলে আমাগো বউ বাচ্চার কি হইবে? না খাইতে পাইরা মরে যাবে ওরা। আর ভাগ ছাড়লো, বলল, জিসান, ওদের বাঁধন খুলে দে আর আমার কার্ডটা দিয়ে দে। ওকে বস। আহারাব শান্ত দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে। এরাই তখন সমুদ্র সৈকতে তাকে মারার উদ্দেশ্যে ধাওয়া করছিল। আহারাব শান্ত কণ্ঠে লোকগুলোকে বলল, এই ঠিকানায় পৌঁছে যাবি, আমার নাম বললেই কাজ দিয়ে দিবে তোদের। লোকগুলো কৃতজ্ঞতা প্রকাশ করলো। সে লোকটি বলল, আপনার এই ঋণ কোনোদিন ভুলুম না স্যার। আহারাব কিছু বলল না, বেরিয়ে গেল রুম থেকে। হোটেলে ফিরে সবাইকে তারা দিল। কাল সকালে ট্রেনে ঢাকা ফিরবে তারা। শত্রুরা জেনে গেছে আহারাব এখানে এসেছে। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। নিজের জন্য ভয় না হলেও আহারাব কাছের মানুষগুলোর জন্য ভয় পাচ্ছে। তার জন্য যদি তাদের কাছের মানুষগুলো কোনো ক্ষতি হয়ে যায়। যদিও ইতিমধ্যে হোটেলের চারপাশে আহারাব ছদ্মবেশী গার্ড মোতায়েন করে রেখেছে, তবুও ঝুঁকির জন্য একটাই থেকেই যায়। ঢাকা অঞ্চলটা তার হাতের মধ্যে হলেও কক্সবাজারে তার সম্পূর্ণ অপরিচিত। অতিরিক্ত সাহসিকতা দেখি এখানে বসে থেকে ঝুঁকি না নেওয়াটাই ভালো। তাছাড়া সে গোপন তথ্য পেয়েছে যে আচার শেখ তাকে মারার জন্য লাগিয়ে দিয়েছে। আরও কক্সবাজার থেকে হঠাৎ ফিরে যাওয়ার কথা শুনি যেন মাথা বাজ ভেঙে পড়ল সবার। কেবল একদিন হয়েছে তারা এসেছে, ভেবেছিল আরো 1 সপ্তাহ কাটবে এখানে। লিনা কাঁদা কাঁদা হয়ে বলল, আর 2 দিন থেকে যায় না ভাইয়া, এখনো তো কক্সবাজার ঘোরাই হলো না আমাদের। যা করছি তোদের ভালোর জন্যই করছি। আমি যেন এই সম্পর্কে আর একটা কথা শুনি না কারো মুখে। যা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে। আর কেউ কিছু বলার সাহস পেল না। বুকের ভিতর পাথর চাপা দিয়ে
ব্যাগ গোছানো শুরু করলো সবাই। নিশিতা ভাবলেশীন সে কথাগুলো বলেনি এখনো অব্দি। হয়তো বুঝতে পেরেছে আহরাব কেন এখান থেকে চলে যেতে চাইছে। সমুদ্রের সৈকতে ওইটুকু ঘটনা এত ভয় পেয়ে গেছে লোকটা। এত ভয় নিয়ে সে রাজনীতি কিভাবে বোধগম্য হচ্ছে না তার। ঠোঁট বাকি হাসলো সে, বিড়বিড় করে বলল, এরা নাকি আবার দেশের প্রথম সারির রাজনীতিবিদ। পরের দিন ভোরের ট্রেনে ঢাকায় ফিরে এসেছে তারা। স্টেশন থেকে আশরাফ সাহেব এসে নিয়ে গেছে লিনা, নিশিতা আর রিনাকে। আহরাব, মেহরাব আর মাহবুব নিজের বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে আহরাব বেরিয়ে পড়ছে কোথাও একটা। মেহরাব ও মেহবুব আফসোস করে মরছে কেন তারা সেদিন আহরাবকে কক্সবাজার কথা বলতে গিয়েছিল। না সেদিন তাকে ট্যুরে কথা বলতো, না সে তাদের সাথে যেত, আর না একদিনের মধ্যে ফিরে আসতে হতো না। নিজেদের বোকামির জন্য নিজেরাই কপাল চাপড়ে দিচ্ছে করছে এখন তাদের। দিন দুই কেটে গেল। কক্সবাজার থেকে ফেরার পর কেমন যেন আহরাবের ভালো লাগছে না কিছুই। কাজের মন বসছে না, চারদিকে ফাঁকা ফাঁকা লাগছে। রোজই নিশিতার কলেজের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নেয় আহরাব। কিছু সময় কাটার তার সাথে, তবে সেই সময়টুকু পর্যায় পর্যন্ত মনে হয় না আহরাবের। সে বেশ ভালো বুঝতে পারছে নিশিতাকে তার চাই, ভীষণভাবে চাই। সে আজে বাজে আসক্ত হয়ে গেছে নিশিতা নামক নেশায়। সারাদিন পর মাত্রই বাড়ি ফিরছে, শরীরটা এলে দিয়েছে বিছানায়, আর ভাবছিল নিশিতার কথা। আচ্ছা, মেয়েটা তো কখনো তার কাছে ভালোভাবে একটু কথা বলেনি, সামনে গেলে শুধু চ্যাটেং চ্যাটেং কথা। তারপর এত বাজেভাবে তার প্রতি কেন আকতি হলো আহরাব? না, এবার আর একটা বিহেভ করাই দরকার। কতদিন আর এভাবে চলবে? আহরাবের দরজা টোকা দিল কেউ। আহরাব গলার স্বরটা উঁচু বানিয়ে বলল, দরজা খোলা। দরজা ছেলে ভিতরে ঢুকলো আয়শা বেগম। মাকে দেখে উঠে বসলো আহরাব, বলল, তুমি এই সময়ে ঘুমাওনি? বিছানায় এক পাশে বসলো আয়শা বেগম, ধীরে সুস্থ বলল, না, তোর অপেক্ষায় ছিলাম, কিছু কথা ছিল তোর সাথে। কি কথা? বয়স হয়েছে, বুড়ো হয়েছি, 3 ছেলে সারাদিন বাইরে বাইরে থাকে, আমি আর চারিদিকে সামলাতে পারছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো, কি বলতে চাইছো? আমার এখন ছেলের বউ লাগবে। যে বয়সে আমার এখন নাতি নাতনি নিয়ে খেলার কথা, সে বয়সে আমার ছেলেরা এখনো বিয়ে করেনি। তুই তো আর বিয়ে শাদী করবি বলে মনে হয় না, চিরকুমারই থাকবি। থাক, আমার কোনো আপত্তি নেই, আমি মেহরাবের বিয়ে দিতে চাচ্ছি। কে বলেছে আমি বিয়ে করব না? করব তো, অবশ্যই বিয়ে করব। চিরকাল একা থাকবো নাকি? ছেলের মুখে বিয়ের কথা শুনে অবাক হলো আয়শা বেগম, আবার খুশিও হলো বেশ। যে ছেলে মোটেই বিয়ে করতে চায় না, বিয়ের নাম শুনলে পালায়, সে ছেলে আজ নাকি নিজে থেকে বিয়ের কথা বলছে। আয়শা বেগম খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বাবা, তুই বিয়ে করবি? আমি মেয়ে দেখা শুরু করব তাহলে? ঘরে মেয়ে থাকতে বাইরে দেখার কি দরকার? বুড়ো কুচকে এলো আয়শা বেগম, বলল, ঘরে আবার কোন মেয়ে? কেন মামি, মায়ের ওই ভাইয়ের মেয়েটা, ওটাকে এনে দাও আমাকে। উঠে দাঁড়ালো আয়শা বেগম, শক্ত কণ্ঠে বলল, অসম্ভব। অবাক হলো আহরাব, বলল, কেন মা, মেয়েটা খারাপ কোন দিক থেকে? মেয়েটা খারাপ নয়, খারাপ তুই। আর তাছাড়া মেয়েটার বাবা মা কোনোদিনই তোর সাথে নিশিতার বিয়ে দেবে না। চোখ মুখ শক্ত হয়ে এলো আহরাবে। তার সাথে মেয়ে বিয়ে দিবে না? কেন সে কোন দিক দিয়ে খারাপ? এই মুহূর্তে যদি বলে সে বিয়ে করবে, তাহলে মেয়ের বাবা মায়ের লাইন লেগে যাবে। আর সেখানে এই মেয়ের বাবা মা নাকি তার সাথে মেয়ের বিয়ে দিবে না। আহরাব শক্ত কণ্ঠে শুধালো, কেন? কারণ এই মেয়ে মানে নিশিতার সাথেই প্রায় 2 বছর আগে তুই বিয়ে ভেঙে দিয়েছিলি।